আসসালামু আলাইকুম। ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের নিয়মিত ফেসবুক লাইভ ভিওয়ার্স লিডার্স টক আজকের পঞ্চম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাইফুল্লাহ সাদেক। আমরা বরাবরের মতোই আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছি। সেটা হচ্ছে ক্যারিয়ার অ্যান্ড বিজনেস প্রসেস ইন পোস্ট কোভিড-19 এরা। এই বিষয়ের উপরে আজকে কথা বলার জন্য আমরা অতিথি হিসেবে পেয়েছি কয়েকজন খুব প্রিয় মানুষকে। এক একজন এক এক দেশে আছেন তারা। আমরা তাদের সঙ্গে প্রথমে আপনাদেরকে পরিচয় করিয়ে দিতে চাচ্ছি। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সুদূর সাউথ কোরিয়া থেকে ইসলাম ভাই। তিনি সাউথ কোরিয়া ও বাংলাদেশ ভিত্তিক সফটওয়্যার ফার্ম টিকন সিস্টেম লিমিটেডের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী হিসেবে কর্মরত আছেন। তিনি সৌলে বর্তমানে অবস্থান করছেন, সাউথ কোরিয়ার ক্যাপিটাল। ভাইয়া সেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আর আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ ইমরান হুমায়ুন খান, আমেরিকান চেইনের আন্তর্জাতিক মানসম্পন্ন হোটেল বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজের তিনি সেলস এন্ড মার্কেটিং ডিরেক্টর হিসেবে কর্মরত আছেন। সুদূর সিঙ্গাপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তাশরিফ আহমেদ। তিনি সিঙ্গাপুরে এয়ারকন ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত। তিনি একজন স্বেচ্ছাসেবক এবং সমাজকর্মী হিসেবে কাজ করেন সিঙ্গাপুরে। বাংলাদেশিদের সঙ্গে অনেক নানা রকমের কাজের তিনি সম্পৃক্ত আছেন প্রবাসীদেরকে নিয়ে। এবং আরেকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন শাহজালাল জোনাক। তারও অনেক পরিচয় আছে। প্রথমে আমি তার পরিচয়টা দিতে চাচ্ছি এইভাবেই যে তিনি রাশিয়ার স্বনামধন্য বাউমান মস্কো স্টেট টেকনিক্যাল ইউনিভার্সিটিতে রকেট কমপ্লেক্স এন্ড স্পেস সায়েন্স নিয়ে অধ্যয়নরত। তিনি একজন তরুণ লেখক এবং অবশ্যই একজন সুবক্তা। তিনি মোটিভেশনাল স্পিকার হিসেবেও কাজ করেন তরুণদের মাঝে নিয়মিত। আমরা আজকে এই মানুষগুলোকে পেয়েছি এমন একটি সময়, যে সময়টা সারা পৃথিবীর জন্য অবশ্যই দুর্দিন এবং দুশ্চিন্তার। তো এই দুর্দিন এবং দুশ্চিন্তার ভেতরে তারা কিভাবে সময় কাটাচ্ছেন এবং কোন পরিস্থিতিতে আছেন, আর হচ্ছে একই সঙ্গে এই পরিস্থিতিতেও তারা কিভাবে নিজেদের জীবনকে চালিয়ে নিচ্ছেন এবং আগামী জীবনে অর্থাৎ এই দুর্দিন শেষ হলে আমরা কোন ধরনের একটি পৃথিবী দেখতে পাবো এবং সেই পৃথিবীতে কেরিয়ার এবং আহ, বাণিজ্য কোন প্রসেসে চলবে, কোন ধরনের কেরিয়ার আমরা আহ, প্রত্যাশা করি এবং পাবো বলে মনে করি, এবং ব্যবসা বাণিজ্যের ধারা কোন দিকে যাবে, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমাদের এখানে কথা হবে। আমরা জানি পৃথিবীতে অনেক দুর্যোগ এসেছে এর আগেও, এবং পৃথিবীতে যতদিন চলমান পৃথিবী থাকবে ততদিন দুর্দিন আসবে, দুঃসময় আসবে, সুসময় আসবে। মানুষের জীবনে এটাই বাস্তবতা। আমরা দেখেছি বিশ্বে দুটি মহাযুদ্ধ, প্রথম মহাযুদ্ধ এবং দ্বিতীয় মহাযুদ্ধ, এবং এরপর পূর্ব এবং পরের অবস্থা কিন্তু সম্পূর্ণ ভিন্ন ছিল। মহাযুদ্ধের আগে যে জীবন আমরা দেখেছি এবং মহাযুদ্ধের পরে যে জীবনযাত্রা আমরা লক্ষ্য করেছি তা কিন্তু ভিন্নতা। তার দুদিকে অনেক ভিন্ন জীবন আমরা লক্ষ্য করেছি। একইভাবে আমরা এখন যে একটি যুদ্ধে মুখোমুখি হয়েছি সেটি হচ্ছে করোনা যুদ্ধ, কোভিড-19 যার অপর নাম। সেই যুদ্ধের পরবর্তী জীবনটা কেমন হবে, আমরা সেই বিষয়গুলোই মূলত ফোকাস করবো আজকে। তার আগে আমি ইসলাম ভাইয়ের কাছে যেতে চাই। তিনি সাউথ কোরিয়ায় কিভাবে সময় কাটাচ্ছেন এই দুর্দিনে, এবং তার জীবনযাত্রা, অর্থাৎ তার যে বাণিজ্য আছে বাংলাদেশের, তার অফিস আছে আমরা জানি টিকন লিমিটেড, যেটা সফটওয়্যার ফার্ম হিসেবে তিনি প্রতিষ্ঠা করেছেন বাংলাদেশ এবং সাউথ কোরিয়াতে, উভয় দেশে তিনি এই প্রতিষ্ঠানটি পরিচালনা করছেন। তো কিভাবে এখন ব্যবসা বাণিজ্য চলছে সে বিষয়ে অবশ্যই জানতে চাইবো, এবং আগে আমরা জানতে চাইবো তিনি কিভাবে সময় কাটাচ্ছেন সাউথ কোরিয়াতে। ভাইয়া, ইসলাম ভাই, মিউট করা, আপনার সাউন্ডটা মিউট করা। ইসলাম ভাই, আপনার মাইকটা মিউট করা। ইয়েস, ধন্যবাদ সাদেক। আরো ধন্যবাদ আপনাদের সংগঠনকে যারা আমাদেরকে আজকে আসলে কানেক্ট করে অনার করছেন, আর যারা আমাদের সাথে গেস্ট আছেন তাসিফ, ঝলক, ইমরান ভাই, সবাইকে ধন্যবাদ।
আর আসলে এই বৈশ্বিক মহামারী করোনার প্রথম ধাক্কা মনে হয় আমাদের এখান থেকে শুরু হয়েছে। আপনারা জানেন আমরা ওহানের খুব পাশেই থাকি। তো ওহানের হয়তো 1-2 মাসের পরেই আমাদের এখানে আমাদের একটা বড় ক্লাস্টার সোল থেকে একটু দূরের একটা শহরে দেগু সিটি, ওখান থেকে শুরু হয় আর কি। যখন প্রথম শুরু হয় তখন সময় আমরা আতঙ্কিত ছিলাম। আমরা খুব তাড়াতাড়ি, যেহেতু আমরা আইসিটি ইন্ডাস্ট্রিতে কাজ করি, তো সাথে সাথে আমরা হোম অফিস নিয়ে নিলাম। তো বেশ আতঙ্ক ছিল, আমরা এখানে ফ্যামিলি সহ থাকি, কেউ বের হচ্ছিলাম না, এ ধরনের একটা পরিস্থিতি। তো বাট কোরিয়ানরা তো একটু অন্য ধরনের জাতি, তারা খুব তাড়াতাড়ি জিনিসটাকে অ্যাডপ্ট করলো মনে হয়। তারা দেখলাম বের হচ্ছে, যাচ্ছে, স্বাভাবিক লাইফ, লকডাউন নাই। তো সপ্তাহখানেকের পরে আমরাও বের হওয়া শুরু করলাম। তো এই পরিস্থিতিতে আমরা ঢাকার অফিসকে আমরা হোম অফিস দিয়ে দিলাম, যেহেতু ওখান থেকে যাচ্ছে। তো বেশিরভাগ কর্মকাণ্ড আমাদের আসলে ওয়ার্ক অ্যাট হোম হচ্ছে আর কি। আর কোরিয়ার লাইফে আসলে এখানে লকডাউন হয়নি, যেটা বললাম আতঙ্ক ছিল। বাট আতঙ্কের বাইরে মানুষ যখন বের হয়ে গেছে, তাদের রেগুলার বিজনেস প্রসেস ছিল। লাইক একটা বিল্ডিং যেখানে একটা করোনার পজিটিভ পাইছে, ওই বিল্ডিংটা লকড হয়েছে, বাট ওই এরিয়া লকড হয়নি। এই টাইপের একটা পরিস্থিতি এখানে ছিল। তো আমরা যদি আতঙ্কিত ছিলাম বিদেশিরা, তারপর আমরা এখানকার লাইফে অ্যাডাপ্ট করে আমরাও স্বাভাবিক লাইফ, আমাদের দীর্ঘদিন আমি অফিস করতেছি, অনেকদিন হয়, 1 মাসের বেশি হয় অফিস করতেছি রেগুলার। এভাবে আর কি কাটতেছে আর কি আমাদের জীবন। সাদেক। একই ইসলাম ভাই। তো ইমরান ভাইয়ের কিভাবে কাটছে? একই প্রশ্ন অবশ্যই। ধন্যবাদ সাদেক। প্রথমে সাদেককে তো ধন্যবাদ জানাবো যে আমাকে একটা সুন্দর আয়োজন, টকশো বলবো না, মানে বর্তমান পরিস্থিতিতে কি করণীয় বা কি করছি সেটা নিয়ে আলোচনার যে একটা প্ল্যাটফর্ম, সেখানে আমাকে ডাকার জন্য এবং আমাদের বর্তমান সময়ে কিভাবে কি করছি সে কথাগুলো শেয়ার করতে আমরা চাচ্ছি আসলে এখানে। এই মুহূর্তে সত্যি কথা বলতে আমি যেহেতু সেলস এন্ড মার্কেটিংটা দেখি, বাজারে আসলে বেশিরভাগ হোটেলে সেলস এন্ড মার্কেটিংটা ঢাকা কেন্দ্রিক। আমি আগে মানে আমার ইয়ের কথাটা বলে দিচ্ছি, দেন আমি টোটাল বিজনেস এর কথাটা বলছি যে কি অবস্থার মধ্যে আছে এখন হোটেল ইন্ডাস্ট্রি। ঢাকা কেন্দ্রিক যেহেতু পুরো বাংলাদেশের সবকিছু ঢাকা কেন্দ্রিক, অতএব সেলস এন্ড মার্কেটিংটাও ঢাকা কেন্দ্রিক থেকেই আর কি করতে হয়। প্রতিটা হোটেলেই কক্সবাজারের ঢাকা অফিস থেকে করে। সেই হিসেবে আমি ঢাকা অফিসে বসতাম বলছি কেন, যে আমাদের মার্চ মাসের 19 তারিখে লাস্ট অফিস করতে হবে। তারপর থেকে ওই লকডাউনের কারণে অফিস বন্ধ, এবং যে এলাকায় অফিস সেটাও লকডাউনের আন্ডারেই আছে। এখন বাসায় থাকতে হচ্ছে, বাসায় থেকে যতটা সম্ভব অফিস করা লাগে, কিন্তু যেহেতু হোটেল ওই অর্থে খোলা নেই, হোটেলে আপনার লকডাউন অবস্থার মধ্যেই আছে। কক্সবাজারের সবগুলো হোটেলে আপনার লকডাউনের মধ্যেই আছে। জেলা প্রশাসন থেকে ওখানে এটা বন্ধ করে দেওয়া হয়েছে মার্চ মাসের 25 তারিখে মানে ঘোষণা দেওয়ার পর 26 তারিখের পরে আর কোনো গেস্ট ঢুকতে দেওয়া হয়নি কক্সবাজারে। তারপর থেকে পুরো সব হোটেলই আপনার খালি। হাতে গোনা 2টা হোটেলে আপনার লং স্টে কিছু গেস্ট আছে, তাও সেটা হচ্ছে ইউএন বডির এবং এনজিও যারা ওই আপনার রোহিঙ্গা ক্রাইসিসে কাজ করছে, তাদের কিছু লং স্টে গেস্ট আছে 2টা হোটেলে, খুব কম, তাও কয়েকটা। বাকি সব হোটেলই ফাঁকা। এখন যেহেতু হোটেল বন্ধ, আমাদের এই জন্য বাসায় বসেও যে অত কাজ করার কিছু আছে সেটাও ওরকম নেই। তবে গত সপ্তাহ থেকে আস্তে আস্তে কিছু আমাদের বাসা থেকে কাজ করার এটা বেড়ে গেছে, কারণ নেটওয়ার্ক একটু সমস্যা হচ্ছে কথা। শুনতে পাচ্ছেন এখন? হ্যালো, শোনা যায়? ইমরান ভাই, শুনতে পাচ্ছি আপনাকে। হ্যাঁ, সাদেক শুনতে পাচ্ছেন? আমরা একটু ডিস্টার্ব করছে ইমরান ভাইয়ের নেটওয়ার্কটা। আচ্ছা, জোনাক শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। না, একটু নেটওয়ার্ক ডিস্টার্ব করছে ইমরান ভাইয়ের। আচ্ছা, এখন বলবো? ইমরান ভাই? হ্যাঁ, ইমরান ভাই, আপনি কন্টিনিউ করেন, আমরা শুনতে পাচ্ছি। ওকে।
আচ্ছা, যেটা বলছিলাম, হোটেল যেহেতু হ্যাঁ, আপনার কন্টিনিউ বন্ধ করেন। হয়ে আছে, তা হোটেলের সেই জন্য সে অর্থে ঢাকা ইসলামের মানে শুনতে আমার পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি। সেক্ষেত্রে আমার হোটেলের বাট এখন একটু ডিলে হচ্ছে সুমত ইমরান ভাই, একটু একটু ডিলে হচ্ছে আপনার অডিও ভিডিও মনে হয় একটু মানে সিঙ্ক হচ্ছে না। ঠিক হয়েছে? এখন এখন একটু বেটার মনে হচ্ছে ইমরান ভাই, হ্যাঁ, ইমরান ভাই আপনি কন্টিনিউ করেন। প্লিজ। মানে এটা নেটের প্রবলেম এটা কি আমার প্রবলেম, আমি কিন্তু ইমরান ভাইয়ের কথা শুনতে সেটা পাচ্ছি বুঝতে না। পারছি না, আমার প্রবলেম না আপনার ওখানে প্রবলেম, এটা বোঝা যাচ্ছে না। আপনাকে আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। সাদেক শুনতে পাচ্ছি, আমি শুনতে পাচ্ছি সাদেককে। ইমরান ভাইকে একটু ভেঙে ভেঙে আসতেছে মাঝে মাঝে আর কি। আমি কি লাইনটা চেঞ্জ করব? না ইমরান ভাই আপনি কন্টিনিউ করেন, আমরা শুনতে না, পাচ্ছি। ইমরান ভাই আমার আপনি মনে হয় কন্টিনিউ লাইভে করেন। সবাই শুনতে পাচ্ছে। সাদেক, ইমরান ভাই, আমি আপনার কথা শুনতে পাচ্ছি না। আপনার এটা কি আমার প্রবলেম নাকি আমি বুঝতে পারছি না। আপনি কি একটু রিমুভ দিয়ে আবার অ্যাড হবেন কষ্ট করে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি কিন্তু লিভ 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 করবো, লিভ করে আবার ঢুকবো, এই তো? সেটা সম্ভবত বেটার। ওকে, হ্যাঁ, আমি কিন্তু শুনতে পাইনি সাদেক ইমরান ভাইয়ের কথা। আমি শুনতে পাচ্ছিলাম খুব মানে হচ্ছিল, ভেঙে আসছিল। আমার মনে হয় সাদেক পরে আরেকজনকে আপনি শুরু করতে পারেন। হ্যাঁ, তাহলে জোনাক, জোনাক তুমি কেমন সময় কাটাচ্ছ এই লকডাউনে? তুমি তো বাংলাদেশে আছো আমরা জানি, আই থিঙ্ক। তো কি অবস্থায় আছো? তোমার বিশ্ববিদ্যালয় তো বন্ধ মনে হয়, নাকি নাকি অনলাইনে চলছে? রাশিয়ায়? হ্যাঁ, আমি মূলত আপনি পরিচয় দিয়েছেন আমার। আমি সবার প্রতি কৃতজ্ঞতা, এবং বিশেষ করে আপনাদের ঢাকা ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটির প্রতি কৃতজ্ঞ যে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি মূলত বাংলাদেশে সেই সময় যখন সারা বিশ্বে করোনা পরিস্থিতিটা খুব মহামারী আকার ধারণ করে, তখন তার আগেই মূলত জানুয়ারি মাসে আমি বাংলাদেশে এসেছিলাম ছুটি কাটাতে, এবং পাশাপাশি হচ্ছে মানে আন্তর্জাতিক মানে মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশে যে 21শে বইমেলাটা হয়, তো ওই বইমেলাতে বই প্রকাশ করার জন্য। তো সেই সময় আমি মূলত বইমেলা শেষ করার পরে আমি আর আসলে রাশিয়াতে ব্যাক যাইনি। যার কারণটাই ছিল হচ্ছে যে করোনার মানে মহামারী আকার ধারণ করা আন্তর্জাতিকভাবে। তো তখন মূলত হচ্ছে আমি ইউনিভার্সিটির সাথে কথা বলি, এবং তারা আমাকে কিছুদিন ডিলে করতে বলে এবং দেখতে বলে যে আসলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে বা কি হচ্ছে। এখন যদি আমাদের কিছু কিছু বিষয়ের ক্লাস অনলাইনে হচ্ছে, তবে সব বিষয় যে হচ্ছে তা না। আহ, এখন বিষয় হলো যে আমার ঘরের মধ্যে কিভাবে সময় কাটছে, সেটা যদি বলি, তাহলে হচ্ছে যে আমি যেহেতু লেখালেখি করি, লেখালেখি করে কিছুটা সময় কাটছে। এছাড়া হচ্ছে যে আমরা আজকে যেই টপিকটা নিয়ে মূলত কথা বলবো, ক্যারিয়ার, মানে যেটা এই করোনা পরিস্থিতির পরবর্তীতে, তো আমি আসলে সেলফ ডেভেলপমেন্টে বিশ্বাসী, যে নিজেই বিভিন্ন জায়গা থেকে কোনো কিছু শেখা, কোর্স করা বা যাই কিছু। তো অনলাইনে দেখা যাচ্ছে যে আমি অনেক কিছু শিখছি, পড়ছি, পড়াশোনা হচ্ছে, শিখছি। এতদিন যাবত যে জিনিসগুলো নিয়ে আগ্রহ ছিল সেই বিষয়গুলো সম্বন্ধে জানছি। তো সব মিলিয়ে যেহেতু এখন পর্যন্ত অসুস্থ হয়নি বা খুব একটা খারাপ পরিস্থিতির মুখোমুখি হয়নি, তাই বলা চলে যে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ অনেক ভালোই সময় কাটছে। তো ইতিমধ্যে আমাদের সাথে ইমরান ভাইয়া যুক্ত হয়ে গিয়েছেন। মাঝখানে ইমরান হ্যাঁ, ভাইয়া কথা বলছিলেন, কথা বলার মাঝখানে উনি লাইনটা চেঞ্জ it's okay. করলেন। তো আমি চাই যে ইমরান ভাইয়া এখন তার বাকি কথাটুকু কন্টিনিউ করুক। হ্যাঁ, আমরা ইমরান ভাই আপনি শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এখন ঠিক আছে। আমরা ইমরান ভাইয়ের কাছে যাচ্ছি। এর আগে আমরা জি, ক্লিয়ার। তশরিফের কাছে একটু যাই। তিনি সিঙ্গাপুরে আছেন। তিনি কাজ জব করেন আমরা জানি, এয়ারকন ইঞ্জিনিয়ার হিসেবে, এবং অনেক স্বেচ্ছাসেবী তিনি কাজ করেন, প্রবাসীদের নিয়ে কাজ করেন। তা এখন কিভাবে কি কাজ করছেন আপনি একটু আমাদের সঙ্গে শেয়ার করুন। তৌসিফ ভাই, তশরিফ।
শুনতে পাচ্ছেন? জি, থ্যাংক ইউ সাদেক ভাই। আশা করি সবাই আমাকে শুনতে পাচ্ছেন। শুরুতে শুভেচ্ছা সবাইকে এবং ধন্যবাদ ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ এত সুন্দর একটা লাইভের আয়োজন করার, এবং আমাদের সাথে আমার প্যানেলে যারা আছেন ইসলাম ভাই সুদূর সিউল থেকে, ইমরান ভাই কক্সবাজার, এবং জোনাক আমাদের তরুণদের স্টাফ। তো সবার সাথে একসাথে লাইভে আসতে পেরে আমি খুব গর্বিত। আমি শুরুতে একটু আমার ছোট পরিচয় দিয়ে দিই। আমি তাশরিফ। আমার জেলা হচ্ছে নওগাঁ। আমি নওগাঁ বাংলাদেশ থেকে এসেছি। গত 3.5 বছর যাবৎ সিঙ্গাপুরে একটা ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে কাজ করি, মেকানিক্যাল ডিপার্টমেন্টে। তো আমার সাবজেক্টটা হচ্ছে এয়ার কন্ডিশনিং সিস্টেম। আমি আসলে প্যাশনেট এয়ারকন বিষয়ে কাজ করার জন্য, এবং সেজন্য আসলে দেশের বাইরে আসা এবং আহ, কাজ করা। তো আমি শুরুর দিকে আহ, অনেকটা একাকিত্ব ফিল করছিলাম, এবং সেই সময় রিয়েলাইজ করলাম যে আসলে কাজের পাশাপাশি যে ফ্রি সময় আমি কাটাই, সেই সময়টা যাতে আমার বাংলাদেশি যারা আছেন এখানে, নিজের দেশ নিজের পরিবার সবকিছু স্যাক্রিফাইস করে তাদের কোনো কাজে যদি আমি লাগতে পারি, তো সেই অনুযায়ী কাজ করা শুরু করলাম, এবং সিঙ্গাপুরের কয়েকটা সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত, এবং আমি গত বছর মাইগ্রেন্ট ওয়ার্কারদের নিয়ে একটা মুভমেন্ট করেছি। তো এই মূলত আমি চাই দেশের বাইরে থাকলেও যে কোনো ভাবে হোক বাংলাদেশি বা আমাদের দেশি বাংলাদেশি যারা শ্রমিক ভাইরা আছেন তাদের সাথে থাকার জন্য, এবং তাদেরকে যে কোনো ভাবে সহযোগিতা করার জন্য। আমি নিজেও একজন শ্রমিক এবং এটা বলতে পছন্দ করি। নিজের কাজ নিজে করি, এবং ভলেন্টিয়ারিং এবং ফিলান্থ্রপিজম খুব পছন্দ করি। ছোটবেলা থেকে আমার মা একজন সংগঠক এবং সমাজকর্মী। আমার মার সাথে থেকে আমি সংগঠন করা শিখেছি। তো সংগঠন করতে ভালো লাগে, মানুষের মানব সেবা করতে ভালো লাগে, সেজন্য আসলে আমার এত কিছু করার। ধন্যবাদ সাদেক ভাই। অনেক ধন্যবাদ। আমরা একে একে প্রত্যেকের পরিচয় এবং কিভাবে সময় কাটাচ্ছেন আমরা সে বিষয়গুলো জেনে গিয়েছি ইতিমধ্যে। আমরা সরাসরি সময় নষ্ট না করে আমাদের মূল আলোচনার বিষয়ে চলে যেতে চাই। আমি প্রথমেই ইমরান ভাইয়ের একটু নেটওয়ার্ক প্রবলেম করছিল, প্রথমে আমি শুনতে পাইনি। ইমরান ভাইয়ের কাছে চলে যেতে চাই যে ইমরান ভাই এই লকডাউনে বলতে গেলে বাংলাদেশের হোটেল বিজনেস পুরোপুরি বন্ধ, স্তব্ধ। শুধু বাংলাদেশে নয়, পুরো পৃথিবীতে একই অবস্থা। তো বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি কক্সবাজারে সবকিছুই বন্ধ। হোটেল বিজনেস এবং পর্যটক আসতে পারে না, দেশি বা বিদেশি কেউই। তো এই অবস্থায় আপনি একজন ডিরেক্টর সেলস এন্ড মার্কেটিং এর, তো আপনি এর আহ, স- কি অবস্থা দেখতে পাচ্ছেন যে কিভাবে কবে এই লকডাউন খুলবে, কিংবা লকডাউন যদি খুলেও তারপরেও মানুষ কি আসলে হোটেলে থাকতে ইচ্ছুক হবে এখন যে করোনার ভীতি থাকবে? আমার মনে হয়, আপনি কি মনে করেন? আমি প্রথমত যেটা বলবো, মানে হতাশার কোনো কথা আমি আসলে বলতে চাই না। হতাশ হওয়ার মতো পরিস্থিতি, হ্যাঁ কিছুটা হতাশার পরিস্থিতি বিভিন্ন জায়গায় চারিদিকে আছে। তবে একেবারে যে পুরো হতাশ হব আমরা, যে আমরা হোটেল খুলতে পারবো না বা হোটেল খুললে গেস্ট আসবে না, সেরকম পরিস্থিতি আল্লাহর রহমতে এখনো আমি মনে করিনি। আমরা এটাকে, এই পরিস্থিতি এখন যেটা চলছে সেটা আমি একটু বর্ণনা করি এখন কি অবস্থার মধ্যে আছে পরিস্থিতিটা। যেমন কক্সবাজারে গত আহ, মার্চ মাসের 25 তারিখের জেলা প্রশাসক থেকে নিষেধাজ্ঞা জারি করেছে যে গেস্টরা ওখানে আর যেতে পারবে না। হ্যাঁ, আর যারা ছিল তাদেরকেও দুদিনের সময় দিয়েছিল যে তার মধ্যে তাদেরকে কক্সবাজার লিভ করতে হবে, এবং সেটা বাই রোডের গেস্টদেরকে যেতে দিচ্ছিল না। বাই এয়ারে কিন্তু কক্সবাজারে গেস্ট গিয়েছে মোটামুটি এপ্রিলে 4-5 তারিখ পর্যন্ত, মানে আরো 10-12 দিন গিয়েছে বাই এয়ারে। কারণ বাই এয়ার তখনও আপনার প্লেন যেহেতু যাওয়া আসার মধ্যে ছিল, ওটা বন্ধ হয়নি। মোটামুটি এপ্রিলের 5 তারিখের পরে যখন এয়ারও বন্ধ হয়ে যায়, তখন পুরা কক্সবাজারে আপনার গেস্ট শূন্য, একেবারে শূন্য কোঠায়। আর কিছু গেস্ট ছিল কয়েকটা হোটেলে, এখনো আছে 2টা হোটেল বেশি হলে, যেখানে আপনার লং স্টে গেস্ট আছে, যেগুলো আপনার ইউএন বডির কিছু গেস্ট আর এনজিও যারা আপনার রোহিঙ্গা ক্রাইসিসে কাজ করছে কক্সবাজারে। এছাড়া বাকি কোনো হোটেলে গেস্ট নেই।
এবং গেস্ট না থাকার কারণে যেটা হচ্ছে, হোটেল আসলে এমন একটা জিনিস যদি আমরা পুরো বন্ধও রাখি, আমাকে কিছু ফিক্স কিন্তু মেনটেন্যান্সের কাজ করতেই হবে। একদম টোটাল লকডাউন করে মানে তালা লাগিয়ে সব বাড়িতে চলে যাবে এরকম করা যাবে না, কোনো হোটেলে কেউ করতে পারেও না। হ্যাঁ, তা সেই জন্য আমাদের হোটেলে যেরকম আমরা প্রায় 200 জনের উপরে আমাদের টোটাল এমপ্লয়ি, তার মধ্যে 40 জনের মতো এমপ্লয়িকে রেখে দেওয়া হয়েছে হোটেলের ভিতরে, যারা মেইনলি আপনার হচ্ছে মেইনটেন্যান্স ডিপার্টমেন্টের, হাউসকিপিং, এই দুটো ডিপার্টমেন্টের, যে হোটেলটাকে মেনটেন করে রাখার জন্য। বাকি সবাইকে আর কি ছুটি দেওয়া হয়েছে। এখন সব হোটেলই এরকম যে আপনার একটা অংশকে রেখে দেওয়া হয়েছে মেনটেন করার জন্য পুরো হোটেলটাকে। বিশ্বের সব জায়গায় এবং ঢাকাতেও যে অন্য হোটেলগুলো আছে সেখানেও অনেকেই হোটেলে রেখে দেওয়া হয়েছে হোটেলটাকে মেনটেন করার জন্য। চিটাং হোটেলগুলো তো সে, তা এখন যারা হোটেলে থেকে গেছে তো থেকেই গেছে, তারা তো ওখানে বসে সেরকম কোনো অত কাজ নেই। Just আপনার রেগুলার ক্লিন গুলা করা, মেশিনারিজ গুলো ঠিকঠাক মতো মেনটেন করা, এগুলাই করতে হচ্ছে। আর আরেকটা যেটা একটা ভয়ের কারণ কক্সবাজারে হয়েছিল, কিছুটা এখন এটা কমে আসছে, যে করোনা রোগী এফেক্টেড হয়েছিল কক্সবাজারে গত গত মাসে একটু বেশি হয়েছিল। এই মাসের দিকে সেরকম এফেক্টেড অতটা হয়নি। তা ওটার কারণেও কক্সবাজারকে পুরোপুরি আচ্ছা আমি যেটা বলি, যখন গেস্টদেরকে কক্সবাজার বন্ধ করেছে, কিন্তু কক্সবাজার কিন্তু লকডাউন হয়নি সেই সময়। কক্সবাজারে স্বাভাবিক জীবন সবকিছু চলছিল, ব্যাংক ট্যাঙ্ক খোলা ছিল। কিন্তু কক্সবাজারটাকে আপনার টোটালি লকডাউন করা হয় গত মাসে, যখন ওই যে একজন করোনা ভাইরাস রোগীকে পাওয়া গেলে তারপরেই পুরো কক্সবাজার লকডাউন করে দেওয়া হয়। ব্যাংক ট্যাঙ্ক সব বন্ধ হয়ে যায়, একদম পুরো ভুতুড়ে নগরী হয়ে গেছে। কেউ না দেখলে বিশ্বাস করবে না যে এটা একটা টুরিস্ট স্পট। আমাকে আমার আমি যে আগের একটা হোটেলে ছিলাম, ওশান প্যারাডাইস, ওই ওশান প্যারাডাইজের ডিরেক্টর স্যার আছেন, উনি একটা অন্য হোটেলের ছাদ থেকে একটা ভিডিও শেয়ার করেছিলেন। দেখলে আসলে বিশ্বাস হবে না এটা কক্সবাজারের রাস্তা। মানুষ তো নাই, একটা গাড়িও নেই। আর আরেকটা হোটেলে আমার এক্স কলিগ আছেন, ওই কলিগের সাথে আমার মাঝে মাঝে ওদের ফোন করে আমি একটু খোঁজ খবর নেই, সবার সাথে সবার একটু যোগাযোগটা রাখি যে কে কেমন আছে। তা ওর কাছ থেকেও শুনলাম যে সবারই একই অবস্থা, মানুষজন কেউ কোথাও আসা যাওয়া করছে না। হোটেলে মানুষের যারা যাচ্ছে, এমপ্লয়িরা যাদের জরুরি কাজ আছে, তারা হয়তো সপ্তাহে একদিন দুদিন যায়। আর যারা হোটেলে থাকছে তো থাকছে। এবং সেটাই মানে একদম থমথম পরিবেশ আর কি কক্সবাজারে। তা এই হচ্ছে কক্সবাজারের পরিস্থিতি। এবং ওখানকার মনে করেন আরেকটা উদাহরণ দিই, মানে যেটা আমার খুব খারাপ লেগেছিল শুনে, ওই আমার ওই কলিগটাই বলছিল আহ এখন যেটা হয়েছে যে এমন হয়ে গেছে যে রাস্তায় যে কক্সবাজারে গেস্টদের কারণে কিছু রাস্তার যে কুকুরগুলা থাকে, গেস্টদের দেওয়া খাওয়াতে তারা বেঁচে থাকে, এই কুকুরগুলাও এখন খাওয়া পাচ্ছে না, যেহেতু গেস্ট নেই, কে খাওয়া দেবে ওদের? রাস্তাঘাটে দেখা যাচ্ছে ওই কুকুরগুলো বিভিন্ন জায়গায় একটা মানুষকে দেখলেই, দূরের থেকে দেখলেই সে দৌড়ে যাচ্ছে ওই মানুষটার কাছে খাওয়ার জন্য। একটা ওই সিনারিটা বলার পরে আমার ভিতরে মনে করেন জাস্ট সিনটা আমি চিন্তা করলে খারাপ লাগছিল যে কি অবস্থা। যাই হোক, এটা হচ্ছে নেগেটিভ সাইড। আর এখন যেটা পজিটিভ সাইড আমি বলছি, সবগুলা হোটেলই এখন রিওপেনিং এর চিন্তা ভাবনা করছে। কারণ এভাবে তো পুরা বন্ধ করে রাখলে এতদিন চলবে না। বিভিন্ন দিক থেকে বিভিন্ন ভাবে রিওপেনিং এর চেষ্টা চলছে। আমাদের হোটেলে যেরকম বেস্ট ওয়েস্টার্ন আমাদের সেন্ট্রাল থেকে কিছু টার্মস এন্ড কন্ডিশন দিয়ে দিয়েছে, প্রায় 20 থেকে 25 পৃষ্ঠার পাঠিয়েছে আমাদেরকে। ওখানে ওরা দিয়ে দিয়েছে যে নতুন করে কিভাবে হাইজিন সিস্টেম মেনটেন করে এবং হেলথ কন্ডিশন ঠিক রেখে, হেলথ সিকিউরিটি ঠিক রেখে এগুলা কিভাবে মানে হোটেলকে কিভাবে রিওপেন করা যায়। তা আমরাও ওই গাইডলাইন অনুযায়ী প্রস্তুতি নিচ্ছি। অন্য হোটেল গুলাও নিচ্ছে যে যার নিজস্ব প্রস্তুতিতে, এসওপি, নতুন এসওপি রেডি করছে। আসলে এখন এগুলা করা ছাড়া উপায় নেই। কারণ করোনা পরিস্থিতি এখন এমন একটা পরিস্থিতি গিয়ে দাঁড়িয়েছে যে এখন আমার কাছে মনে হচ্ছে যে এটাকে সাথে নিয়েই আমাদেরকে মনে হচ্ছে চলতে হবে। কারণ ইটস কাইন্ড অফ ফ্লু। এই ফ্লুটা একদম যে 100% পৃথিবী থেকে চলে যাবে এটা কেউ বলতে পারে না, সম্ভাবনা খুব ক্ষীণ। যতক্ষণ পর্যন্ত ভ্যাকসিন না, ভ্যাকসিন আসলে যে চলে যাবে সেটাও না। কারণ আপনি অন্যান্য ক্ষেত্রেও দেখেন আমরা রেগুলার ভ্যাকসিন গুলো আমরা নেই অথবা অথবা আমাদের বাচ্চাদেরকে দেই। হ্যাঁ,
যেই ভ্যাকসিন গুলো যে রোগের জন্য দিচ্ছি রোগগুলো কিন্তু পৃথিবী থেকে যায়নি। আপনারা হয়তো আমার সাথে একমত হবেন যে ভ্যাকসিন দেওয়ার পরে কিন্তু রোগগুলো আছে। ভ্যাকসিন দিলে আমরা হয়তো ওই রোগটা থেকে আমরা বাঁচতে পারি। এখন কোভিড-19টাও সেই রকম, আল্লাহ তাআলা যত তাড়াতাড়ি একটা ভ্যাকসিন রেডি করে দিবেন আমরা হয়তো তাড়াতাড়ি এই জিনিসটাকে আমাদের শরীরে নিয়ে আমরা ওটা থেকে বাঁচার চেষ্টা করব আল্লাহ যদি চায়। কিন্তু অসুখটা কিন্তু থেকে যাবে, একদম পুরো পৃথিবী থেকে যাবে না। অতএব আমাদেরকে এখন থেকে ওটার সাথে তাল মিলিয়ে জীবন ধারণের চেষ্টা করার জন্য আমরা এই হোটেলগুলোকে আমরা সেভাবেই রিওপেনিং এর চেষ্টা করছি। এখানে বিভিন্ন ধরনের মানে আমাদের টার্মস এন্ড কন্ডিশনে যে একটা গেস্টকে, মূলত আমরা যেটা গেস্টকে দেখাতে চাই যে একটা গেস্ট আমাদের হোটেলে এসে কত সুন্দরভাবে কত সুস্থভাবে সে তার থাকাটা রাখতে পারে। এই জন্য বিভিন্ন পদক্ষেপ আমরা নিচ্ছি, যেটা বিভিন্ন হেলথ কন্ডিশন অনুযায়ী করা। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। আমরা আবার আসবো আপনার কাছে। এই জায়গায় একটু ইসলাম ভাইয়ের কাছে যেতে চাচ্ছি যে ইমরান ভাই বলছেন যে কক্সবাজারে বা বাংলাদেশে হোটেল বিজনেস গুলো আবার রিওপেনিং করার একটা প্ল্যানিং চলছে স্বাস্থ্যবিধি মেনে। সেক্ষেত্রে কোরিয়ার অভিজ্ঞতাটা কি? কোরিয়া তো যদিও বা লকডাউন করেনি, তারা স্বাস্থ্যবিধিটা কিভাবে মেনটেন করছে এবং সেখানে বিজনেস গুলো কিভাবে পরিচালিত হচ্ছে ভাইয়া ধন্যবাদ এই সাদেক, করোনার মধ্যে? ধন্যবাদ ইমরান ভাইকে। আসলে কোরিয়াতে যেহেতু লকডাউন করেনি, তো কোরিয়াতে বেসিক লেভেলের অ্যাকচুয়ালি যেটা আমি একটু বলি, যেটা একটা ইমরান ভাই বলতেছিল যে আসলে মানুষ তো প্রাগৈতিহাসিক কাল থেকে মানুষ ফাইট করতেছে ন্যাচারের এগেনস্টে। এটা একটা কাইন্ড অফ ফাইট। এই ফাইটে হয়তো মানুষ টিকে থাকবে, মানুষ ভালো করবে। পদ্ধতিগত একটা জায়গায় আসতে হবে যে আপনার রেগুলার বিজনেস প্রসেসকে চালু রাখতে গেলে কোরিয়া এই ধরনের কিছু করতেছে আর কি, যে ডিস্টেন্স রাখে বা নানান ধরনের মেথোডি তারা নিচ্ছে যে যাতে সবকিছু খোলা থাকে। ইভেন কোরিয়ার লাস্ট 6 দিন আগে একটা বড় ভ্যাকেশন গেছে, এখানে রিসোর্ট গুলা হোটেল গুলোতে মানুষের জায়গা হয় না, এত মানুষ গেছে। যেটা এটা মানে ওই ধরনের ওখানে থেকে কিন্তু কোনো মানে ইয়ে হয়নি, পজিটিভ পেশেন্টও পাওয়া যায়নি। পজিটিভ পেশেন্ট পাওয়া গেছে নাইট ক্লাব থেকে রিসেন্টলি, বাট হোটেল বা রিসোর্ট গুলোতে কিন্তু আমরা এখনো শুনি নাই যে বড় বন্ধের পরে যে এখান থেকে কোনো আসলে পজিটিভ কেস আসছে। সো এখানে যেটা ভাই বললো আর কি, ভাই ভালো বলতে পারবো যে হোটেল বা রেস্টুরেন্ট কিভাবে এই প্রসেস গুলো মেনটেন করছে, যে তাদের অ্যাকচুয়ালি হাইজিনের একটা ব্যাপার থাকে হোটেল রেস্টুরেন্ট গুলাতে, ওগুলো হয়তো প্রপারলি মেনটেন করছে আর কি। তো এই কারণে হয়তো আমরা দেখতেছি যে ওরকম পরিস্থিতি হয়নি। তারপর আমার মনে হয় ইসলাম ভাই মানে আপনাদের ওখানে মানে যখন এটা মোটামুটি সব পুরো বিশ্বে ছড়াচ্ছে ঠিক সেই মুহূর্তে কিন্তু বেশ ভালো প্রিকশন আপনাদের ওখানে নেওয়া হয়েছিল। অ্যাকচুয়ালি আমাদের এখানে যেটা নাম্বার ওয়ান হচ্ছে, আমি যে টেকনোলজির মানুষ, আমি একটা ভালো মোটামুটি ভালো বুঝি নিজেও। ইটস অল অ্যাবাউট দে হ্যাভ দ্য হিউজ লেভেল অফ বিগ ডাটা এবং টোটাল ইন্টিগ্রেটেড ডাটা। আপনার হোটেলের ডাটা যেমন ব্যাংক জানতেছে, ব্যাংকের ডাটা আপনি জানতেছেন, লোকজনকে যে এই যে আপনার বিগ ডাটা সিস্টেম যাদের যে ট্র্যাকিং করার সুযোগ দিচ্ছে, যে সুবিধা দিচ্ছে, কোথায় যাচ্ছে, কি করতেছে, কেন যাচ্ছে, এই ধরনের যে ডাটা আসতেছে এবং তার ফিজিক্যাল কন্ডিশন কি, হেলথের ডাটা, এই যে বিগ ডাটার একটা হিউজ লেভেলের ম্যাসিভ ইউজ তারা করছে। এবার এটা হচ্ছে মানে যে তাদের অনেক কিছু সেভ করতে, মানে অনেক কিছু তাকে সেভ রাখছে, যেটা কি আসলে আমেরিকার মতো দেশ বা ইউরোপের মতো দেশ ফেল করছে এখানে। তো এই হ্যাঁ, এখানে এটা তাদের খুব কাজ দিচ্ছে আর কি। সে যখন একটা লোক হসপিটালে যাচ্ছে, তো আপনি বুঝতেছেন তার হেলথ স্ট্যাটাস কি, ইউ অলরেডি নো তার কি ধরনের প্রবলেম আছে কিনা, এই লেভেলের ডাটা হোটেলের মানে ফ্রন্ট ডেস্ক পাচ্ছে। সো এগুলো তাদেরকে হেল্প দিচ্ছে খুব। সো অল অ্যাবাউট আসলে মানে গেম অফ মানে বিগ ডাটা তাদেরকে যেভাবে সেভ এবং টেকনোলজি ইউজ করে ওরা অনেক এগিয়ে মানে এই জিনিসটাকে এভাবে হ্যাঁ এভাবে কন্ট্রোল করছে, তাদেরকে হেল্প করছে টেকনোলজি। তাদের মনে করেন নানান ধরনের অ্যাপ্লিকেশন তাদেরকে হেল্প করছে। এবং মানে ইন্টারেস্টিং হচ্ছে যে আমরা জানি আসলে কোথায় কোন পজিটিভ পেশেন্ট আছে, উই নো। হ্যাঁ, ওটা আপনার মোবাইলে আপনাকে অ্যালার্ট করে দিচ্ছে। ইটস নট একটা মোবাইল অ্যাপ্লিকেশন, দিচ্ছে মোবাইলের সিস্টেমটাকে তারা কন্ট্রোল দিচ্ছে আর কি, যেটা আসলে পৃথিবীর অনেক দেশে রেগুলেশন সাপোর্ট করে না, বাট কোরিয়ান রেগুলেটর এখানে মোবাইল সেট গুলা হচ্ছে আপনার ভ্যান্ডরকে বলা হয়েছে যে তুমি এইগুলো এইভাবে তোমার অপারেটিং সিস্টেম দিবা অ্যান্ড্রয়েড এবং বা আইফোনকে। তখন যখন একটা অ্যালার্ট আসে তখন মোবাইলের প্রত্যেকটা ফাংশন বন্ধ হয়ে যায়, যে আপনার নিয়ারেস্ট 1 কিলোমিটারের ভিতরে কয়টা পজিটিভ আছে ইউ নো। তখন আপনি ফোন করতে গেলে ফোন বন্ধ হয়ে যাচ্ছে, SMS ফেসবুক সব বন্ধ হয়ে যাচ্ছে। আপনি তুমি যাবাই না কোনোভাবে ইন্টারেক্ট করবে না। হ্যাঁ, তো এই ধরনের একটা সিস্টেমের কারণে এরা আসলে ভালো লেভেলের মানে প্রিভিলেজ পাচ্ছে পৃথিবীর যে কোনো দেশের চাইতে আর কি। এই জন্য তারা লকডাউন করে নাই, তারা বিজনেস প্রসেসকে চালু রাখছে। হোটেল, রেস্টুরেন্ট, ইভেন নাইট ক্লাব, আপনি বললাম যে নাইট ক্লাব, ডিস্কো, ক্যাবার, এভরিথিং ওপেন।
So আচ্ছা এটা ভাইয়া, মানে এখানে এখানে একটা হ্যাঁ, বিষয় জানার হচ্ছে যে আহ, স্বাস্থ্য মানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে সামাজিক দূরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্যবিধি বজায় রেখে বিজনেস বা আদার্স সবকিছু খুলতে পারবে, মানে সবকিছু পরিচালনা করতে হবে যদি লকডাউন খুলে right, নিতে right. হয় বা আপনার। তো সেক্ষেত্রে বিমান, যদি কেউ বিমানে চড়তে যায় তাহলে আগে এখন যে পাশাপাশি তিনটা সিট, সেখানে কি তিনটা সিট থাকবে? আবার সেখানে একটা তারা স্বাস্থ্যবিধি কিভাবে মেনটেন করবে? আবার যদি যে আপনি বলছেন নাইট ক্লাব চালু করছে, সেখানে কিভাবে সামাজিক নিরাপত্তা বা রাইট, স্বাস্থ্য দ্যাটস নিরাপত্তা বজায় থাকবে? হ্যাঁ, গুড পয়েন্ট। কিভাবে এখন সম্ভব? নাইট ক্লাবের মতো এখানে দুইটা জিনিস আপনি বলেন, একটা হচ্ছে বিমানে কিভাবে উঠবে, নাইট ক্লাব। বিমানের ব্যাপারটা হ্যাঁ, আগে বলি। আমি মানে গত কয়েকদিন আগে ফোর্বস একটা নিউজ করছে, যেখানে কেনেডি এয়ারপোর্ট একটা পাইলট করতে যাচ্ছে তারা, যে আপনি সবকিছু সেলফ করবেন, যে এভরিথিং সেলফ। সেলফ মানে করেন যে আপনি বোর্ডিং, সেলফ ব্যাগেজিং, সেলফ ইমিগ্রেশন, সেলফ আপনি সিকিউরিটি করে, সেলফ আপনি সিটে গিয়ে বসবেন আর কি, কেউ সাথে আপনি টাচ নাই। এজন্য একটা প্রসেস তারা অলরেডি ডিজাইন করছে, যেটাকে আইএটিএ বা ওয়ার্ল্ড যে 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 ট্রাভেল এজেন্সি অর্গানাইজেশন, আইকাও যারা ইমিগ্রেশন অর্গানাইজেশন, তারা এরকম কাজ করতেছে অলরেডি। এবং কোরিয়া কি করছে, ইন্টারেস্টিং ঘটনা একটা শেয়ার করি। তারা ওদের তো মানে করেন পাসপোর্টে বায়োমেট্রিক্স ইনক্লুডেড, তারা করছে তাদের হেলথ রিপোর্টটা বায়োমেট্রিক চিপে ঢুকাই দিচ্ছে, যে পৃথিবীর যে কোনো দেশে গেলে কোরিয়ান সিটিজেন ওই ইমিগ্রেশন বুঝতে পারে ওর হেলথ স্ট্যাটাস কি, এখানে আপনার করোনার টেস্ট রিপোর্ট ইনক্লুডেড। তো তারা ওটা পাইলট করতে যাচ্ছে। তো পৃথিবী থেমে থাকবে না তাদের, পৃথিবী চলবে এবং জি। অনেক প্রসেস আসবে আর কি। ওকে, ওটা আচ্ছা ভাইয়া, আমি ওটাই বলতে যাচ্ছিলাম যে হ্যাঁ, পৃথিবীকে এই পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিতে হবে, সব রাইট, জায়গায় সিস্টেম চেঞ্জ রাইট, হয়ে যাবে। উই হ্যাভ টু অ্যাডাপ্ট এভরিথিং। সো রাইট। আমাদের সবকিছু চালাইতে যাইতে হবে, বাট আমরা হ্যাঁ, কিছু থেমে থাকবো না আর কি। আচ্ছা ভাই, এখানে আরেকটা বিষয় হচ্ছে যে বাংলাদেশও ঈদকে সামনে রেখে ট্রেন চালু করার চেষ্টা করছে, চিন্তা করছে পরিবহন চালু করবে। সেক্ষেত্রে সাউথ কোরিয়ার অভিজ্ঞতা থেকে একটু জানতে চাই যে 2017 সালে আমি যখন সাউথ কোরিয়া ভ্রমণে গিয়েছিলাম, আপনি রাইট, জানেন যে হ্যাঁ, সেখানে হ্যাঁ, আমরা যখন মেট্রোতে উঠতে যাচ্ছি সেখানে কিন্তু জ্যাম ছিল, মানে সোশ্যাল রাইট। ডিস্টেন্স কিন্তু ছিল না। সেখানে না, এখন ঢাকা ঢাকা সোশ্যাল ছিল ডিস্টেন্স আর কি। এখন কিভাবে চলছে এবং বাংলাদেশের প্রেক্ষাপটটা আপনি জানেন, এখানে যেখানে এত মানুষ, সেখানে কিভাবে সোশ্যাল ডিস্টেন্সটা বজায় রাখছে, এখানে বাংলাদেশ কিভাবে সম্ভব? এই অভিজ্ঞতার আলোকে একটু যদি বলতেন যে বাংলাদেশে আসলে কিভাবে সম্ভব, এখানে ট্রেন যেখানে অনেক ঘেঁষাঘেঁষি করে মানুষ যায়, রাইট, টিকিট কাটার জন্য বিশাল যানজট তৈরি হয়। রাইট, সাউথ রাইট। কোরিয়ার অভিজ্ঞতাটা কি ভাইয়া এখানে? এখানে অভিজ্ঞতা হচ্ছে কি, অ্যাকচুয়ালি মানে মানুষ ন্যাচারালি কিছু মানতে চায় না, মানুষ হিউম্যান নেচার মানে ওয়াইল্ড, তাই না? তো এখানেও আমি রিসেন্টলি আমি নিজে একদিন মেট্রোর এক্সপিরিয়েন্স দিলাম, দেখি যে মেট্রো কিভাবে মানুষজন যাচ্ছে আর কি। তো এখানেও ধাক্কাধাক্কি হচ্ছে, মাস্ক পরা আছে, বাট একটুই থাকে আর কি, যাতে যতটুকু আর কি কনসিডার করা যায়, বাট ওইভাবে হচ্ছে অ্যাকচুয়ালি। এমন না যে 1 মিটার দূরে আছি, এরকম না আসলে। সাদিক, আপনি দেখছেন মেট্রো, ওই অবস্থায় আছে আর কি। সবাই মাস্ক তার পরা মানে আছে। আসলে, হ্যাঁ, জি, হ্যাঁ, হ্যাঁ, মাস্ক তার পরা মানে আছে। সোশ্যাল ডিস্টেন্স, যেটা ফিজিক্যাল ডিস্টেন্স, সেটা তো আসলে সম্ভব না না, যেটা বলা এখানে হচ্ছে। একটা হচ্ছে কি, এখানে একটা হচ্ছে ওই যখন আপনি বাসে বা পাবলিক ট্রান্সপোর্টে উঠতেছেন, স্যানিটাইজার আছে, আপনি হাতটা একটু দিয়ে টিয়া উঠতেছেন, নামার সময় দিয়ে টিয়া নামতেছেন, এই টাইপের একটা ব্যাপার আছে আর কি। মাস্ক টাস্ক পরা আছে, দ্যাটস ইট আসলে, এর বাইরে না, তেমন না। আচ্ছা, বাংলাদেশে আপনার পাবলিক ট্রান্সপোর্টে আসলে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা সম্ভব সম্ভব তো নাই, মানে হবেই না। হবেই না। এটা এটা হচ্ছে যে আমরা আমাদের যে সাদেক, যেটা আপনার টপিক ছিল, ওই টপিকসে যদি আসি, যা অনেক অনেক পদ্ধতি, অনেক প্রসেস বের হবে আর কি, যেটা যে সেই সে বিষয়টা নিয়ে কথা বলি হ্যাঁ, ভাইয়া, হ্যাঁ, যে হ্যাঁ, কোন হ্যাঁ, কোন হ্যাঁ, প্রসেস আসলে হ্যাঁ, উচিত, হ্যাঁ, কোন প্রসেসে যাওয়া উচিত, আমার এই বিষয়টা আসার জন্য আমাদের অপেক্ষা মূলত। আপনি একটু রাইট, বলুন কোন কোন ধরনের প্রসেসে আমাদের এই বিজনেস গুলো, যেমন ট্রেন, সমস্ত হ্যাঁ, পরিবহন, বিমান, আর তারপর হোটেল, মোটেল, আদার্স কোম্পানিগুলো, যেমন আমরা জানি আহ, এই সময় কয়েকটা প্রসেস আমরা অবশ্যই দেখতে পাচ্ছি পৃথিবীতে। টুইটার তার সমস্ত কর্মীদেরকে বাসায় বসে অফিস করার জন্য আজীবনের রাইট, জন্য একটা অনুমতি দিয়ে দিচ্ছে। রাইট, আর রাইট, হচ্ছে রাইট, গুগল, ফেসবুক তাদের বাড়িতে বসে অফিস করার জন্য এই বছরটা রাইট। পুরোপুরি চালাতে পারবে। ইভেন রাইট, আমাদের চ্যানেল আইতেও এখন আমরা বাসায় বসে কাজ করছি। তো রাইট, সেই রাইট। জায়গায় আর কি নতুন প্রসেস আসলে কিভাবে সম্ভব, আপনি একটু বলেন তো ভাইয়া, একটু একটা অভিজ্ঞতা। হচ্ছে কি, যদি আমরা যদি ইন্ডাস্ট্রিকে বিজনেস সেগ্রিগেট করি, লাইক অ্যাগ্রো বা ম্যানুফ্যাকচারিং বা সার্ভিস ইন্ডাস্ট্রি, এটা মেজর যদি আমরা জি, এই তিনটা তো বড় মানে সেগ্রিগেশন আর কি বিজনেস জি, প্রসেসের। এখন মনে করেন যে তারপরে হচ্ছে যে যে আমাদের এই বিজনেস গুলো একটা গ্লোবালাইজেশন, একটা ওয়ান ফ্যামিলি হয়ে গেছিল, সারা পৃথিবী একটা ইকোনমি হয়ে গেছিল। কোভিড এর আগে যদি চিন্তা করি, একটাই পৃথিবী ছিল, একটাই মনে করেন ইকোনমি, যদি জিওগ্রাফিক্যাল আমাদের ছিল, আলাদা ছিল, তাই না? ওই জায়গা থেকে জি, মনে একটা ধাক্কা আসতেছে আমাদের, আমার মনে হচ্ছে আর কি। হ্যাঁ, যদিও মনে করেন যে ইন্টারনেট বা কমিউনিকেশন আপনাকে আরো বাড়তেছে,
বাট আপনাকে খাইতে হচ্ছে, আপনাকে কিনতে হচ্ছে, হুম, আপনি আরামে যাইতে হচ্ছে, এই জায়গাগুলো আপনি কিভাবে করবেন? আপনাকে জি, কক্সবাজার থেকে ঢাকা আসতে হচ্ছে, মনে করেন ওইখান থেকে মাছ হ্যাঁ, আসতে, এই জায়গাগুলো আপনি কিভাবে হ্যাঁ, করবেন? ওইটা আপনি হ্যাঁ, গুগল, আমাজন, টুইটার দিচ্ছে না কিন্তু। হ্যাঁ, আপনার গার্মেন্টসে কাপড় বানিয়ে আমেরিকা পাঠাইতে হচ্ছে, ওই জিনিসগুলো কিন্তু মনে করেন যে দিচ্ছে না। হ্যাঁ, 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 তো হ্যাঁ, ওই জায়গাগুলো মনে হয় একটা চিন্তার একটা জায়গা আসছে। চিন্তা হুম, আমার মনে হয়, আমার মানে আমি নট লাইক এ মানে হিউজ লেভেলে চিন্তা করতে পারি না, বাট আমার মনে হয় যে ওই জায়গাগুলো একটা চিন্তা করার সময় আসছে, যেটা হচ্ছে যে লোকাল বিজনেস গুলো ডেভেলপ করা। হ্যাঁ, যেমন দেখা যাচ্ছে যে আমাদের তো প্রথম এখন বলতেছে, সবাই বলতেছে, হুয়া গতকালকে বলছে যে আমাদের চিন্তা করতে হবে খাবার নিয়ে, যেহেতু এই প্যান্ডামিক কবে যাবে উই ডোন্ট নো, তাই না? সব ওইখানটায় আপনি খাবার কিভাবে পৌঁছাবেন, আপনি ঢাকা থেকে সৌলে, ইটস নট পসিবল, যদি দুই মাস ধরে আমাদের ফ্লাইট বন্ধ, তাই না? তার মানে আপনার সোলের খাবার সোলকে বানাইতে হবে, ঢাকার খাবার ঢাকারকে বানাইতে হবে। মানে এখন হ্যাঁ, জীবনযাত্রাটা, যাতায়াতের ইয়াটা কমাই দিতে হবে, এরকম বিষয়টা, মানে জিনিসপত্র পাঠানোর এক এক দেশ এরকম থেকে একটা আরেক দেশে। এরকম একটা মনে হয় ধাক্কা আসতেছে। মানুষ আচ্ছা, মানুষ মনে হচ্ছে যে আর্জেন্টিনা হলে ট্রাভেল বিজনেস ট্যুর করবে না, মানুষ হ্যাবিচুয়াল হয়ে যাচ্ছে এই কনফারেন্সের সাথে, মানুষ হ্যাবিচুয়াল হয়ে যাচ্ছে ফেসবুক লাইভের সাথে। তার বিজনেস হুম, প্রসেস কিন্তু, আমি প্রতি মাসে ঢাকা যেতাম, এখন ঢাকা যাচ্ছি না, ঢাকা যাওয়ার চিন্তা এবছর নাই আমার, কারণ আমি হ্যাবিচুয়াল হয়ে যাচ্ছি যে অ্যাডাপ্ট করতে, যে কিভাবে আমার বিজনেসটাকে বেটার রান করতে পারি টেকনোলজি দিয়ে। আমি টেকনোলজি আমি আমি কিন্তু ছোট্ট একটা জিনিস একটু করি, মানে আমাদের এই পরিস্থিতি যখন সব ঠিকঠাক ছিল, মানে এখনকার না, মনে করেন প্রায় 2 বছর আগের কথা আমি বলছি। এমনি তো ইন্টারনেটে আপনার কনফারেন্সের বা লাইভ চ্যাটিং এর অনেক অপশন আছে। এখন আপনার যখন প্রফেশনাল মিটিং এর বিভিন্ন ইকুইপমেন্ট মার্কেটে আসলো, অনলাইন মিটিং যেগুলো আর কি, এগুলা যখন আসলো, আমাদের হোটেলের শত্রুতে পরিণত হলো কিন্তু এই ক্যামেরাগুলো। কারণটা কি? তখন আমরা চিন্তা করলাম যে এই ক্যামেরাগুলো যত সহজলভ্য হবে, এই টেকনিক্যাল ব্যাপারগুলো যত সহজলভ্য হবে, মানুষজন কিন্তু ট্রাভেল কম করবে, এবং কম করাতে সে তখন হোটেলেও থাকবে না। ওই আপনার ওই ক্যামেরা ইউজ করেই কিন্তু সে তার ব্যবসায়িক সবকিছু মিটিং শেষ মানে পরিচালনা করবে। তা ওই জিনিসটাই কিন্তু তখন অতটা আমরা চিন্তা করিনি, কিন্তু এখন পরিস্থিতি যে এসে দাঁড়িয়েছে, এটা মানুষ ওই যে ইসলাম ভাই যেটা বললেন, এখন ওই অবস্থার দিকেই ধাবিত হবে সবকিছুতে, যে ট্রাভেল কমিয়ে কমিকে একদম বন্ধই করে দেবে মানুষ। অনেক মানুষ কোম্পানি দিবেই না, ট্রাভেল মানুষের করতেই দিবে না তার এমপ্লয়ীদেরকে। মানুষ হচ্ছে আগে আমরা বাঁচতে একটু, চায়। হ্যাঁ, হ্যাঁ, মানুষের আমরা একটু জীবনটা আগে, তশরিফ রাইট। ভাইয়ের কাছ থেকে শুনি এ বিষয়ে, যে আপনি আপনার অভিজ্ঞতাটা একটু বলেন তো, এই বিষয়ে আপনার যদি কোনো চিন্তা থাকে কিভাবে চলতে পারে পৃথিবীটা। আচ্ছা, ধন্যবাদ সাদেক ভাই, খুব সুন্দর আলোচনা হচ্ছিল কোভিড সিচুয়েশন এবং পোস্ট কোভিড-19 নিয়ে। তো আমি যদি একটু শুরু থেকে বলি, তাইলে আহ, একটু একটু ব্রিফ ইন্ট্রো দিই। সেটা হচ্ছে সিঙ্গাপুরে হ্যাঁ, গত জানুয়ারি মাসের 23 তারিখে সর্বপ্রথম কোভিড-19 আক্রান্ত একজন ব্যক্তিকে শনাক্ত করা হয় মিনিস্ট্রি অফ হেলথ থেকে। তো সিঙ্গাপুরে আসলে গত 17 জানুয়ারি একটা ফ্লাইট এসেছে উহান থেকে। যেহেতু আপনারা সবাই জানেন যে সিঙ্গাপুর কাউন্টেড অ্যাজ এ চাইনিজ কান্ট্রি, তো সিঙ্গাপুরের 70% মানুষ হচ্ছে চাইনিজ, যারা চাইনিজ কমিউনিটি বিলং করে। তো সেক্ষেত্রে চায়নার সাথে আমাদের একটা খুবই ক্লোজ কন্ট্যাক্ট আছে সিঙ্গাপুরের। তো প্রতিদিন চায়নার বিভিন্ন স্টেটের সাথে সিঙ্গাপুরের ফ্লাইট আছে। আর আহ, সিঙ্গাপুর তো আসলে সাউথ ইস্ট এশিয়ার জন্য, পুরো এশিয়ার জন্য একটা ট্রান্সপোর্টেশন হাব হিসেবে কাউন্ট করা হয়। তো শুরু থেকেই গভর্নমেন্ট অনেক সিনসিয়ার ছিল এবং অনেকগুলো প্রিকশনারি মেজার্স তারা প্ল্যান করছে, এবং শুধু প্ল্যান না, ইমপ্লিমেন্টেড করা হয়েছে। তো জানুয়ারি মাসের শেষের দিকেই প্রায় শুরু হয়, এবং আমি জানুয়ারি মাসে ঢাকা থেকে সিঙ্গাপুরে আসি, এবং সেই সময় আসলে সেরকম কোনো প্রিকশনারি মেজার্স বা আইসোলেশন বা কোয়ারেন্টিনের কোনো ধরনের সিস্টেম ছিল না। তো তারপরে গভর্নমেন্ট বিভিন্ন দিকে চিন্তা ভাবনা করে বর্ডার কন্ট্রোল শুরু করছে, এবং তখন থেকে আসলে গভর্নমেন্ট কিছু প্ল্যানিং নিয়ে আগাইছে, যে একটা সাস্টেইনেবল প্ল্যানিং ছিল তাদের। তারা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ বেসিসে সব জায়গায় কাজ করেছে, এবং শুরুতে লকডাউন দেয়নি। আস্তে আস্তে তারা শুরুর দিকে যেটা হয়েছিল সেটা হচ্ছে যে আমরা সবাই কাজ করছিলাম, এবং
আপনাদের জ্ঞানের আপনাদের জানার উদ্দেশ্যে বলতে চাই যে আমরা শুধুমাত্র লকডাউনে গেছি গত এপ্রিল মাসের 7 তারিখে। তো তার আগে পর্যন্ত আমরা কাজ করছিলাম এবং সবকিছু ওপেন ছিল সিঙ্গাপুরের। তো সেই সময় আমরা কিভাবে চলছিলাম? তো গভর্নমেন্ট থেকে সব ধরনের কোম্পানিকে সোশ্যাল ডিস্টেন্স এবং টেম্পারেচার চেকিং, ডেইলি টেম্পারেচার মনিটরের একটা সিস্টেম করা হয়েছিল এবং প্রত্যেকটা কোম্পানির কাছে এটা একটা রিকোয়ারমেন্টস, মানে কনফার্মেশন দেওয়ার দরকার ছিল। প্রতিদিন তারা তাদের এমপ্লয়ীদের টেম্পারেচার নিত দিনে 2 বার এবং তারা হচ্ছে প্রতিদিন গভর্নমেন্টের কাছে সাবমিট করত। তো প্রিকশনারি মেজার শুধু ওয়ার্ক সেক্টরে নিয়েছে তা না, সিঙ্গাপুরের বিভিন্ন সেক্টরে, অন্যান্য যে সেক্টরগুলোতে মানুষজন জড়িত বা হিউম্যান বিইং জড়িত সেই সবগুলোতে এফেক্টেড শুরু থেকেই ছিল, কিন্তু অনেক অনেক সুন্দর করে কন্ট্রোল করছে সিঙ্গাপুরে। তো আমরা জানি যে অনেক জায়গায় নিউজেও আসছে যে সিঙ্গাপুর হচ্ছে কোভিড-19 কন্ট্রোলে একটা রোল মডেল। তো মাঝখানে কেন এই জিনিসটা ডিমলিশ হয়ে গেল, সেটার কারণ হচ্ছে যে সিঙ্গাপুরে মোট জনসংখ্যার প্রায় 13% ফরেনার, যারা হচ্ছে বিভিন্ন দেশ থেকে সিঙ্গাপুরে কাজের উদ্দেশ্যে আসে। তো তারা আসলে যেই জায়গাগুলোতে থাকে বা আমরা যে জায়গাতে থাকি, ডরমিটরি, ফরেন ওয়ার্কার ডরমিটরি, ডরমিটরি গুলোতে আসলে পপুলেশন ডেনসিটি অনেক বেশি এবং সে কারণে ভাইরাস ট্রান্সমিশনের হারটা অনেক বেশি ছিল। এবং আজকে পর্যন্ত আমাদের কাছে যে তথ্য আছে সেটা অনুযায়ী সিঙ্গাপুরে মোট জনসংখ্যার 27,000 মানুষ আক্রান্ত এবং তার মধ্যে প্রায় 20,000 আক্রান্ত ব্যক্তি হচ্ছে বাংলাদেশি। তো সবাই এখন সুস্থ আছেন এবং ভালো আছেন। সিঙ্গাপুর সরকার খুবই উদ্যোগী আমাদেরকে নিয়ে এবং খুব কনসার্ন। তারা বিভিন্ন মন্ত্রণালয়ের ইন্টার মিনিস্ট্রিয়াল টাস্ক ফোর্সের পাশাপাশি সিঙ্গাপুরের সব এনজিওদেরকে একসাথে হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন এবং সবাই প্রত্যেকে তাদের নিজ প্ল্যাটফর্ম থেকে এখন আমাদের সকল মাইগ্রেন্ট ওয়ার্কারদের তারা বিভিন্ন ধরনের সেবা দিয়ে যাচ্ছেন। তো আসলে আজকের মূল টপিকের বাইরে অনেক কিছু আলোচনা করছিলাম। আমরা আজকে শুনবো যে আমাদের কোভিড-19 এর পরে আসলে কি হবে বা পরের পৃথিবীতে আমরা কি কি দেখবো, কোন কোন জিনিস আচ্ছা, চ্যালেঞ্জ হ্যাঁ, হিসেবে আসতে আমরা পারে। আমরা ইতিমধ্যে সেই আলোচনায় আছি। আমি জানতে চাচ্ছিলাম যে সাউথ কোরিয়াতে জোনাক তো চলে গেল, আবার আমি জোনাকের কাছে যেতে চাচ্ছিলাম। ওর নেটওয়ার্ক একটু সমস্যা করছে। তা আমি যেটা জানতে চাচ্ছিলাম মূলত যে এই কোভিড-19 এর পরে বিজনেস কার্যক্রম কিভাবে চলবে এই ঝুঁকি নিয়ে, কারণ আমরা যেটা যেটা দেখতে পাচ্ছি যে কোভিড-19 কিন্তু সহজে যাচ্ছে না পৃথিবী থেকে। এটা আহ, স্থায়ী হয়ে যেতে পারে, কারণ মানুষ থেকে মানুষ কখনোই দূরে থাকতে পারবে না। এই অবস্থায় কিভাবে আসলে হুম। অফিস আদালত, ব্যবসা বাণিজ্য বা শিক্ষা ব্যবস্থা বা আমাদের জীবনের যে নতুন কেরিয়ার কোন ধরনের হতে পারে, কারণ এখন আমরা চতুর্থ শিল্প বিপ্লবে আমরা আছি। তো এই শিল্প বিপ্লব হচ্ছে আপনার কৃত্রিম বুদ্ধিমত্তার, রোবোটিক্স চিন্তা, তারপর আপনার অবশ্যই আহ, তৃতীয় শিল্প বিপ্লবের বিকল্প। এখানে আমাদের অনেক ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলোকেই আমরা দেখতে পাচ্ছি যেগুলো মানুষের খুব কাছাকাছি চলে আসছে। যেমন আজকেই যে আমরা আজকে এই একসাথে সবাই বসে আছি এখানে, এটা অবশ্যই চতুর্থ শিল্প বিপ্লবের একটা ফল আমার মনে হয়। সেটা আমাদের বড় ভাইরা আইটি তে যারা আছেন তারা বলতে পারবেন ভালোই। তো এই অবস্থায় জোনাকের কাছে যেতে চাচ্ছি। জোনাক হচ্ছে রকেট সায়েন্স নিয়ে পড়াশোনা করছে রাশিয়াতে। এই জোনাক আসলে এই বিষয়টা কিভাবে দেখছে যে কোভিড-19 পরবর্তীতে আমাদের বিজনেস প্রসেসে কি নতুনত্ব আসতে পারে এবং কেরিয়ার কোন ধরনের হতে পারে? একটু তোমার ধারণা আমরা শুনতে চাই, তোমার আইডিয়াটা। আচ্ছা, যেহেতু বিজনেস নিয়ে আমার খুব ভালো একটা আইডিয়া নেই, তবে আমি ক্যারিয়ার রিলেটেড কিছু কথা বলতেই পারি। কারণ বাংলাদেশে আসলে যেটা হয়, ছুটিতে আসলে আমাকে বিভিন্ন স্কুলে স্কুলে যেতে হয়, তাই স্টুডেন্টদের সাথে কথা বলতে হয় তাদের ফিউচার নিয়ে, তাদের ড্রিম নিয়ে। সো এই বিষয়টা নিয়ে কিছুটা আমি হয়তো বা নিজে নিজেও চিন্তা করি বা অনেক গবেষণাপত্র পড়ি বা গুগলে ঘাটাঘাটি করি আসলে চেঞ্জেস গুলো কি আসতেছে এবং বা চেঞ্জেস গুলো কি আসবে। তো সেক্ষেত্রে মোটা দাগে যে জিনিসটা বলা যায় সেটা হলো যে আস্তে আস্তে কিন্তু আমরা এমন একটা যুগের দিকে যাচ্ছিলাম বা এমন একটা সময়ের দিকে যাচ্ছিলাম যখন আসলে আমাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা বা ডিগ্রি ভ্যালুটুকু কিন্তু দিনকে দিন একটু হলেও কমে যাচ্ছিল।
এবং ফিউচারে হয়তোবা এটা অনেকাংশেই কমে যাবে, কারণ তখন হয়তো মানুষের দক্ষতাকে প্রাধান্য দেওয়া হবে, কি আসলে কোন কাজটা ভালো করে পারে। এখন যদি আমরা চিন্তা করি যে সারা বিশ্বের ভালো ভালো বড় বড় যেসব প্রতিষ্ঠান, তারা কিন্তু তাদের এমপ্লয়ি নেয়ার ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক শিক্ষার চেয়ে তারা গুরুত্ব দিচ্ছে সে আসলে সেই কাজে কতটা দক্ষ। এক্সাম্পল হিসেবে আমরা ধরতেই পারি গুগল ফেসবুকের কথা যদি আমরা চিন্তা করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু বলাই যায় যে গুগলে কিন্তু তারা একজন যারা একদম গুগলের প্রোগ্রামার হিসেবে যাদেরকে নিয়োগ দেওয়া হয়, আসলে তাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা কতটুকু আছে তার চেয়ে কিন্তু ওরা আসলে দেখে যে আসলে সে প্রোগ্রামিং কতটুকু ভালো পারে, একটা কোড রান করতে তার কত কম সময় লাগে। তো এই বিষয়গুলোর কথা যদি চিন্তা করি, আমরা কিন্তু ধীরে ধীরে সেই দিকে যাচ্ছিলামই। আর এই কোভিড-19 সিচুয়েশনটা বা এই মহামারীটা আমাদেরকে হয়তোবা সেই দিকে আরো একটু জোরে সোরে ধাক্কা দিয়ে দিল। কারণটা হলো যে এর পরবর্তীতে আমরা হয়তোবা অনেক ক্ষেত্রেই কিছু জব ভ্যাকেন্সি দেখব বা কিছু কিছু জায়গায় হয়তো মানুষের প্রয়োজন হবে, সেখানে হয়তোবা তারা নিতে চাবে যে দক্ষ একজন মানুষকে, তার প্রাতিষ্ঠানিক শিক্ষা কতটুকু থাকবে কি থাকবে না। ধরা গেল যে কোনো একটা জায়গায় ন্যাশনাল জিওগ্রাফির ক্ষেত্রে ধরা গেল যে তাদের একজন ভিডিওগ্রাফার প্রয়োজন হবে, কিন্তু সেক্ষেত্রে আসলে সে এইসব বিষয়ে পড়াশোনা করেছে কিনা তার চেয়ে বেশি প্রাধান্য পাবে আসলে সে কতটুকু এই বিষয়টা নিয়ে দক্ষ। তো এটা যেমন বিশ্বের বড় বড় প্রতিষ্ঠানগুলোতে হয়েছে, আমার কাছে মনে হচ্ছে এখন এই জিনিসগুলো আসলে মধ্যম মানের প্রতিষ্ঠানগুলোতে পর্যন্তও চলে আসবে, যে তখন প্রাতিষ্ঠানিক শিক্ষা বা ডিগ্রি ভ্যালুটুকু আরো কমে যাবে, বরং বেড়ে যাবে হচ্ছে দক্ষতাটুকু। তাই সেটার জন্য আমার যেটা মনে হয় যে এখন থেকে যারা তরুণ প্রজন্ম, যারা এখনো হয়তো বা কর্মক্ষেত্রে যায়নি বা যারা হয়তো বা ভবিষ্যতে ভালো কিছু করার স্বপ্ন দেখছে, তো তাদের জন্য বা যারা এই অনুষ্ঠানটা আজকে দেখছে এখানে, আমার কাছে তাদের জন্য পরামর্শ থাকবে যে তারা ভবিষ্যতের কথা চিন্তা করে এখন থেকে যেন নিজের দক্ষতাটা বাড়ানোর জন্য কাজ করে, যেন এমন জোনাক, না আমরা করে যে হ্যাঁ আমি পড়াশোনা আমরা করছি পরে একটা আসবো। ভালো বিশ্ববিদ্যালয়ে, সেখান থেকে হয়তো বা আমি জোনাক, পরামর্শের ও বিষয়গুলো আচ্ছা আমরা ওকে পরে ঠিক আছে আরেকবারে আসবো। এবারে আমরা ঠিক আছে হ্যাঁ। তশরিফ ভাইয়ের কাছে যেতে চাই। যে তশরিফ ভাই, আপনি বলুন যে আগামীতে আমাদের ক্যারিয়ারে কোন ধরনের পরিবর্তন আপনি প্রত্যাশা করেন? না, জোনাকের কথা শুনছিলাম, সে আসলে খুব সুন্দর বলছিল। আমি ওর কথার সাথে কনসেন্ট রেখে এটা বলতে চাই যে প্রাতিষ্ঠানিক শিক্ষার বেশি এখন আমাদের দক্ষতা প্রয়োজন। সেটার কারণ হচ্ছে যে আমরা যেহেতু এখন সবকিছু অনলাইনে চলে যাচ্ছি, বা আপনি যেটা বললেন ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন শুরু হতে যাচ্ছে, তো সেই জায়গা থেকে আমাদেরকে স্টেপ আপ করতে হলে আমাদেরকে সবার শুরুতে নিজেদেরকে দক্ষ করে নিতে হবে, এবং দিস ইজ দ্য প্রপার টাইম টু ট্রেন আওয়ারসেলফ। তো আমি সবসময় এটা বলি যে লকডাউন কিন্তু আমাদের জন্য, অনেকের জন্য আশীর্বাদ হয়ে আসছে। আমাদের সুযোগ, এই সুযোগটা কাজে লাগানো, এবং ইউডেমি সহ অনলাইনে বিভিন্ন একাডেমি আছে যারা বিভিন্ন ধরনের কোর্স ফ্রি এবং কিছু অল্প কিছু অ্যামাউন্টে প্রোভাইড করে। আমাদের মনে হয় যে সেগুলোতে থেকে আমরা অনেক কিছু শিখতে পারি, এবং আগামী যে কোভিড-19 পরের যে বিশ্ব হবে, সেই বিশ্বটা আসলে নতুন হবে, এবং আমরা কোনোভাবে নিউ নর্মের দিকে যাচ্ছি বিভিন্ন দিক দিয়ে। তো নিউ নর্মে আসলে আমাদেরকে চেষ্টা করতে হবে যে কিভাবে আইটি সেক্টরে এবং আইটির পাশাপাশি যে কাজগুলো ওপেন থাকবে, যেমন বিভিন্ন সেক্টর F&B থেকে শুরু করে ফুড অ্যান্ড বেভারেজ, তারপর ট্যুরিজমেও অবশ্যই আমাদেরকে মনোযোগ দিতে হবে। হিস্টোরিক্যাল বিষয়গুলো যেগুলো আছে, পড়াশোনা কিন্তু আপনি দেখেন সাদেক ভাই যে আমরা প্রায় 40 থেকে 50%, আমি যতটুকু জানি বাংলাদেশে, এটা কিন্তু ট্রান্সফর্ম হয়ে গেছে অনলাইনে। সো উই ক্যান ডু দ্যাট ইন দ্য নেক্সট টাইম। এর মানে হচ্ছে যে আমাদের সবাইকে প্রস্তুতি নিতে হবে কোভিড-19-এ। আমরা যতদিন লকডাউনে আছি, আমরা প্রত্যেকে চেষ্টা করব নিজেদেরকে প্রিপেয়ার করার, এর পরের বিশ্বে যাতে আমরা সবাই লং রানের জন্য দৌড়াতে পারি। এবং আমার মনে হয় যে দক্ষতার যে বিষয়টা, আমি নিজে একজন টেকনিক্যাল এডুকেশনে, টেকনিক্যাল ক্যারিকুলাম নিয়ে পড়াশোনা করছি, এবং আমি খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি যে শুধুমাত্র সার্টিফিকেশনের বা আমাদের দেশে যে ক্যারিকুলাম সিস্টেম, সেটার পাশাপাশি আমাদের প্রত্যেককে দক্ষ হয়ে উঠতে হবে, এবং নিজেদের জায়গা থেকে যাতে আমরা পরবর্তী বিশ্বে, করোনা পরবর্তী বিশ্বে নিজেদেরকে একটা ভালো জায়গায় নিজেদেরকে দাঁড় করাতে পারি, সেজন্য আমাদেরকে সঠিকভাবে প্রস্তুতি নিতে হবে, এবং এটাই থ্যাংক সেই ইউ। সময়। আর ইন্ডাস্ট্রির দিকে, আচ্ছা,
ইন্ডাস্ট্রির দিকে আমি আর একটু বলি, সেটা হচ্ছে যে বাংলাদেশে অনেক নতুন নতুন কাজের জায়গা তৈরি হবে অনলাইনের পাশাপাশিও। আমি যেরকম কিছুটা রিসার্চ করে দেখলাম, সিঙ্গাপুরের কিছু আইডিয়া নিয়ে অনেকে কাজ করতে পারেন। যেমন স্টুডেন্টরা আমরা যারা আছি তারা কিন্তু খুব সহজে এখন কাজে যুক্ত হতে পারবো, যেহেতু আমাদের দেশে বলা হয় যে তরুণদের শক্তির মান অনেক বেশি। তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, নতুন নতুন যে সেক্টর গুলা ওপেন হবে সেই জায়গাগুলোতে আমরা মানে খুব রিসেন্টলি যারা গ্রাজুয়েশন করেছেন এবং আমাদের দেশে ইয়াং জেনারেশন যারা, তারা খুব দ্রুত চাকরি পাবেন এবং তারা আমার মনে হয় যে নিজেদের জায়গা থেকে ভালো কিছু করার সুযোগ পাবেন। তো আমাদের জন্য এটা হচ্ছে বেস্ট এবং প্রপার সময় নিজেদেরকে ট্রেন্ড আপ করার, পরবর্তী বিশ্বে যুদ্ধ করার জন্য। ধন্যবাদ সাদেক। থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়া, ইসলাম ভাইয়া, আপনার কাছে আসতে চাচ্ছি যে জনক এবং তশরিফ ভাইয়ের কাছে কথা থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে আগামীর পৃথিবীতে ক্যারিয়ারের জন্য দরকার অনেক ক্ষেত্রে গুরুত্ব পাবে হচ্ছে দক্ষতা, এবং দক্ষতা মানে ডিগ্রির চেয়ে দক্ষতার গুরুত্ব বেশি পাবে। আর সেক্ষেত্রে আপনার অনেক ক্ষেত্রে দেখা যাবে কি, লকডাউনের সময় আমরা যেটা দেখতে পেয়েছি, অফিস করা হচ্ছে বাসায় বসে। তো তার মানে হচ্ছে বাসায় বসেও অফিস করা যায়, এটা প্রমাণিত। এবং অনেক টুইটার যেটা বলেছে, টুইটার যে তারা অফিস বাসায় বসে করার ফলে তাদের অফিসের কার্যক্রম আরো বেশি ভালো হয়েছে, যে কারণে সন্তুষ্ট হয়ে আজীবন অফিস বাসায় বসে করার জন্য কিন্তু অনুমতি দিয়েছে টুইটারের প্রধান। সেক্ষেত্রে অফিসের দক্ষতা আর হচ্ছে অফিস বাসায় বসে করা যাবে, বাসায় যেতে হবে না। এবং আরেকটা বিষয় যেটা আমরা দেখতে পাচ্ছি যে আহ, ওদের কথায় সেটা বাইরে যে আহ, মানে অর্থের লেনদেনে কাগজে নোট কি হ্রাস পাবে কিনা, এই একটা বিষয়। আর হচ্ছে জীবাশ্ম, যেহেতু এখন জলবায়ুর একটা ব্যাপার আছে, আমরা যে শাস্তিটা পাচ্ছি প্রকৃতি থেকে, সেটা অবশ্যই আমাদের জলবায়ু পরিবর্তনে আমরা যে প্রকৃতিকে ধ্বংস করেছি সেই ফিডব্যাক আমরা পাচ্ছি। সেখানে জীবাশ্ম জ্বালানির হ্রাস পাবে, তেলের অস্ত্রের পরিবর্তে অস্ত্র যুদ্ধের মানে অস্ত্রের ব্যবসার পরিবর্তে আপনার আমার মনে হয় বুদ্ধিবৃত্তিক, স্বাস্থ্য এবং মানব কল্যাণমূলক প্রযুক্তি, এই জায়গাটাকে ফোকাস করা হবে। এখন আপনার দৃষ্টিতে আসলে এই বিষয়গুলো কতটা মানসম্মত মনে হচ্ছে, বা আপনি কি মনে করেন? আমি আপনার সাদেক, আপনার এবং ঝলকের শেষ কথা থেকে আসি যে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন যে আপনারা বলতেছিলেন, একটা জায়গায় আসতেছিল, হয়তো বলা হচ্ছিল যে 2030-এর পৃথিবী হয়তো একটা শেপে আসবে, আমরা দেখতে পারবো ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের বিজনেস প্রসেস গুলো কিভাবে কাজ করে। ভাইয়ের নেটে মনে হয় একটু প্রবলেম করছে। ইসলাম ভাই, হুম। ইসলাম ভাই, আমাকে আমরা শুনতে তাহলে পাচ্ছেন? ইমরান ভাইয়ের কাছে সেই বিষয়টা নিয়ে শুনতে পারি। হ্যাঁ, তাহলে ইমরান ভাই, আপনি তাহলে এই বিষয়টা নিয়ে কি মনে করেন যে এখন তো অফিস বাসায় বসে করা যাচ্ছে, আর দক্ষতার কি ডিগ্রির চেয়ে দক্ষতাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। আর হচ্ছে আপনার সেক্ষেত্রে আপনার কি হোটেলে কোনো কর্মী নিবেন ডিগ্রি ছাড়া, দক্ষ হলে? আমি এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় না, কিন্তু। এটা ঠিক, অবশ্যই দক্ষতা দক্ষতা তো বাড়াতে হবে। আর দক্ষতা বাড়াতে গেলে তো অবশ্যই চাকরি লাগবে। চাকরি ছাড়া দেশে বাড়াতে হবে, দক্ষতা ঘরে বসে তো বাড়াতে পারবে না। হ্যাঁ, হ্যাঁ, ঘরে বসে বাড়াতে পারবে কোন বিষয়? অনলাইন অনলাইন বিষয়ে যে ইয়ে আছে সেই বিষয়টি ঘরে বসে দক্ষতা বাড়াতে পারবে। আর অন্য বিষয়ে যদি দক্ষতা বাড়াতে হয়, অবশ্যই তাকে একটা মানে বাসার বাইরে গিয়ে চাকরি করার মতো জায়গাতে গিয়ে তাকে দক্ষতা বাড়াতে হবে। এখন দক্ষতা কোন সেক্টরে বাড়াতে পারে সে, বা কোন সেক্টরে নক করলে সামনের দিনগুলোতে তার জন্য বেটার হবে, যে কোন সেক্টরে চাকরি করার জন্য তার সুবিধা হবে। আমি সাদেক ভাইয়ের ওই কথাতে সম্পূর্ণ একমত। ওটা আমি বলতেও চেয়েছিলাম যে বর্তমান বিশ্বে আমরা যেই ঝাঁকুনিটা খেলাম বা খাচ্ছি, বিশ্বের সবাই খাচ্ছে, বড় বড় পরাশক্তি গুলা খাচ্ছে, যে ওরা লক্ষ কোটি টাকা তাদের আর্মস অ্যামিউনিশনের পিছনে খরচ করার পরে এই ছোট্ট একটা ভাইরাস যেটা দেখা যায় না সেটার পিছনে তারা সেটার এগেন্সে কিছুই করতে পারছে না। মানে এই চিন্তা থেকে তাদের ভিতরে একটা কথা যেটা চলে আসবে যে আর্মস এর পিছনে ওদের বাজেট কমে যাবে, সবগুলা দেশের আর্মস এর পিছনে বাজেট কমে যাবে। বাজেট বেশিরভাগ চলে যাবে, এখন বাড়বে, আপনারা দেখবেন, সেটা হচ্ছে স্বাস্থ্য খাতে, হেলথ হেলথের খাতে অনেক অনেক বেড়ে যাবে। প্লাস হ্যাঁ, আমাদের যে সেক্টর বলেন,
যে ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম, এই সেক্টর কেউ একদম বন্ধ করে দিতে পারবে বা কমিয়ে ফেলতে পারবে সেটা সম্ভব না। মানুষ যতই আপনার মনে করেন ঘরে বসে কাজ করুক বা ব্যবসা করুক, ট্রাভেল এখন হয়তো কম হচ্ছে কিন্তু সামনে গিয়ে আবার কিন্তু বেড়ে যাবে। এবং আমি বলি 9/11 এর সময় যেরকম মনে করেন ট্রাভেলে অনেক রেস্ট্রিকশন চলে এসেছিল সব এয়ারপোর্টে, তাই না? পৃথিবীর সব এয়ারপোর্টে কিন্তু বিভিন্ন ধরনের রেস্ট্রিকশন এসেছিল, যেটা আস্তে আস্তে অনেক বেড়েছে। নিয়ম কানুন, চেক ইনের সময় মানে সিকিউরিটি, প্লেনে ঢোকার সময় সিকিউরিটি, প্লেনে বসার পরে দরকার হলে সিকিউরিটি, বিভিন্ন সিকিউরিটি সব বিভিন্ন এয়ারপোর্ট মিলিয়ে। এখন বিভিন্ন এয়ারপোর্টে যে সিকিউরিটি গুলো বেড়েছে ওই ওই সব পরিস্থিতিদের উপরে বের করে আমরাও এখন মনে করেন এই পরিস্থিতির মধ্যে ওরকম অন্য আরেকটা পরিস্থিতির মধ্যে আছে যে সব জায়গায় নিয়ম কানুন চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে ওটার উপরে পারদর্শিতা হয়ে আমাদেরকে কাজ করতে হবে। এই জন্য হেলথের ক্ষেত্রে প্লাস আমাদের ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের ক্ষেত্রে একটা রেগুলেশন, নতুন একটা রেগুলেশন আসবে যেটার সাথে আমাদেরকে খাপ খাইয়ে নিতে হবে। এবং ওই ক্ষেত্রগুলোতেই মানুষ চাকরির ক্ষেত্রে আমি মনে করি প্রাধান্য দিতে হবে। এছাড়া আমার মনে হয় আর কোনো গতি নেই। তারপর আরেকটা ব্যাপার আছে, যে শুধু চাকরি না কিন্তু এই যে জোনাক যেটা বলছে ও এখন বাংলাদেশে বসে অনলাইন ক্লাস গুলা করছে রাশিয়ার। স্কুল কলেজ গুলাও কিন্তু এখন বাংলাদেশে কিন্তু সব অনলাইন, বেশিরভাগই অনলাইন হয়ে গেছে, বিশেষ করে এই ইংলিশ মিডিয়াম স্কুল গুলা। বাংলা গুলো ওভাবে হয়নি, বাংলা গুলো আবার বিটিভি একটা ভালো সাপোর্ট দিচ্ছে। বিটিভিতে বিভিন্ন প্রতিদিন 2-2.5 ঘন্টার প্রোগ্রাম হয়, যারা প্রাথমিক পর্যায়ে যে ক্লাস ক্লাস 5 কি 8 পর্যন্ত ওই ক্লাসগুলোর কিছু ক্লাস ওয়ার্ক বোধহয় বিটিভিতে করাচ্ছে। আর এমনি অন্যান্য স্কুল গুলাতে আপনার অনলাইনে আমার আমার বড় বোনকে দেখি এক স্কুলে আছে, ওরাও মানে দেখা যাচ্ছে সে 1 লাখ ক্লাস নিচ্ছে জুমের মাধ্যমে, ওখানে দেখাচ্ছে একবারে 85 জন আপনার অনলাইনে আসছে ক্লাস করার জন্য। বাচ্চারা, মানে বাচ্চারা কিন্তু এটা কিন্তু স্কুল মানে কলেজও না ইউনিভার্সিটিও না, বাচ্চারা আসছে এবং সে পড়াচ্ছে ক্লাস, আমি যত জানি সে পড়ায় বোধহয় ক্লাস 5 না 6 এর বাচ্চারা। ওরাও এখন অনলাইনে ক্লাস করে। এবার দেখেন ওরাও কিন্তু অ্যাডাপ্ট হয়ে যাচ্ছে, কিছু করার নেই, তাদেরকে অ্যাডাপ্ট হতে হবে। তা আমাদেরকেও মনে করেন আস্তে আস্তে এই কর্মক্ষেত্রে বিভিন্ন নতুন নতুন কিছু কর্মক্ষেত্র বা পুরান কিছু কর্মক্ষেত্র যেটা আমাদের এমসিসি দিতে হবে, যেরকম যেটা বললাম হেলথ, বা পৃথিবীর সবগুলো দেশ এখন হেলথের পিছনে টাকা খরচ করবে এবং এই টেকনোলজির পিছনে টাকা খরচ করবে, যাতে মানুষকে মানে কম অন্য মানুষের সংস্পর্শে এসে কাজ করতে পারে এবং যদি সংস্পর্শে আসেও হেলথ যাতে সেটাকে সাপোর্ট দিতে পারে। টাকা এখন মানুষ ওভাবেই খরচ করবে। আচ্ছা ভাইয়া, আমার একটা প্রশ্ন আপনার আপনার কাছে, ইমরান ভাইয়ের কাছে। আপনি আগামীতে মানে লকডাউনের পরে বা কোভিড-19 এর পরবর্তী সময়ে হোটেল ম্যানেজমেন্টে যদি আপনারা কোনো কর্মী নিতে চান, সেক্ষেত্রে কোন কোন বিষয়গুলোকে গুরুত্ব দিবেন নতুন সময়ে? অবশ্যই প্রথমে আগে দেখতে হবে যে যাদেরকে আমরা নিব এই পরিস্থিতিতে তাদের এই এই সময়ের পরিস্থিতিতে তাদের অবস্থান কোথায় ছিল আগে, এটা আমাদেরকে দেখতে হবে। প্রথমত হচ্ছে তাদের সুস্থতা, একদম প্রথম প্রাথমিক পর্যায়ে হচ্ছে তার সুস্থতা আমাদেরকে এনশিওর করতে হবে। যে ঠিক মানে এই ভাইরাস জনিত রোগে এবং সে এবং তার পরিবারের কোনো এফেক্টেড ছিল কিনা, এটা শুধু আমাদের সেক্টরে না, যে কোনো জায়গায় নতুন চাকরি নিতে গেলে এই এই জিনিসটা এখন সবাই চেক করবে। শুধু এটা না, আমি আরেকটা ঘটনা বলি। গতকাল আমি শুনছিলাম আমার ছোট বোনের যার বেবি হবে, বেবি হওয়ার ক্ষেত্রে এতদিন কিছু ডাক্তার বলেনি, একদম 37 উইকস চলছে, মানে 37 মনে হবে একদম আর কি যেটা আর কি অন টাইম। এতদিন কিছু বলেনি, ওনাকে গতকাল বলেছে তাকে কোভিড ভাইরাস টেস্ট করার জন্য। এবং কারণটা কি, যে এরকম ঘটনা ঘটেছে যে প্রেগনেন্ট মহিলাকে ওরা সিজারিয়ান করিয়েছে, করার পরে টের পেয়েছে যে মহিলা কোভিড ছিল, এই জন্য ডাক্তার নার্স আছে সবাই তখন পজিটিভ হয়ে গেছে, এক্সপোজার হয়ে গেছে। তো ওটার থেকে বাঁচার জন্য এখন প্রেগনেন্ট মহিলাকেও কোভিড টেস্ট করতে হচ্ছে। এই জন্য বললাম ভবিষ্যতেও যে কোনো জায়গায় কোনো কিছু করার সময় কেউ কোনো জায়গায় নতুন কিছু জায়গায় যাবে বা চাকরিতে ঢুকবে, আগে মানুষ তার এবং তার পরিবারের হিস্ট্রি নিবে। আমি যতদূর জানি এটা এটা একটা মানে কমন হয়ে যাবে সব জায়গায়। এই জন্য আমরা যদি এই সেক্টরে আলহামদুলিল্লাহ সবকিছু ঠিকঠাক হয়ে যায়, নতুন কাউকে কেউ আসে কোনো ইয়েতে, আমাদেরকে ওই জিনিসটা আগে চেক করতে হবে তার হেলথের ব্যাপারে। এবং এটা খুব কড়াকড়ি হয়ে যাবে সব জায়গায় হেলথ সার্টিফিকেটটার ব্যাপারে। তারপরে হচ্ছে তাকে দেখতে হবে তার অভিজ্ঞতাটা, সে কোন সেক্টরে কাজ করেছে কোন হোটেলে।
লোক আমাদের তো লাগবে, একটা হোটেলে লোক ছাড়া তো আপনি চালাতে পারবেন না। লোক হয়তো আপনি কিছু কমাতে পারেন, হ্যাঁ এই মুহূর্তে কমাচ্ছে যেহেতু মনে করেন এখন গেস্ট নেই, কিন্তু যখন গেস্ট আল্লাহর রহমতে যেমন আমাদের এই সেন্ট্রাল ইয়ে থেকে যেটা যে আমাদের ভাগ করে দিয়েছে যে 20% গেস্ট অকুপেন্সি হলে কি করতে হবে, 40% হলে কি করতে হবে, 50% হলে কি করতে হবে, 50% প্লাস হলে কি করতে হবে। এখানে আপনার এমপ্লয়ি কতজন রাখতে হবে ওই সময়, 20% কতজন, 40% কতজন, এবং প্লাস একটা হোটেলের কোন কোন এরিয়া গুলো খোলা থাকবে, যেমন জিমনেশিয়াম আছে, সুইমিং পুল আছে, বিজনেস সেন্টার আছে, রেস্টুরেন্ট আছে, সুইমিং পুল আছে, হ্যাঁ এমন আছে যে 20% যখন বলা আছে 20% যখন অকুপেন্সি থাকবে এই কয়েকজন এমপ্লয়িকে রাখলে চলবে, আপাতত বাকিরা ছুটিতে থাকবে। ওরা কিন্তু বলে নাই লে অফের কথা, কিন্তু ওরা উল্লেখ করে নাই, ওরা বলছে যে বাকিদেরকে তোমরা ছুটি দিয়ে রাখো, আনার দরকার নেই হোটেলে, এত পার্সেন্ট এমপ্লয়িরা এসে কাজ করবে। ওই সময় জিম বন্ধ থাকবে, সুইমিং পুল বন্ধ থাকবে, রেস্টুরেন্টে কোনো খাওয়া সরবরাহ করা হবে না, সেটা রুম সার্ভিসে যাবে। এবং রুম সার্ভিসে কিভাবে খাবারটা পরিবেশন করবে, কিভাবে হাইজেনিক ওয়েতে পরিবেশন করবে একজন যখন যাবে, সবকিছু ওখানে বলা আছে। এই জন্য আমি যখন বললাম যে লোক যে একদম সবাইকে ছাঁটাই করা হবে বা লে অফ হবে, এটা অতটা সম্ভব না। এবং লে অফ হলেও কিছুদিন পরে যখন আল্লাহর রহমতে অকুপেন্সি বাড়বে তাদেরকে আবার ফিরিয়ে আনতে হবে। এবং ফিরিয়ে আনতে গেলে তখন আরেকটা জিনিস অবশ্য দেখা যাবে যে তখন অনেকেই ইন্টার এক্সচেঞ্জ করে ফেলবে জব, সে তার নতুন প্রতিষ্ঠান থেকে আরেক প্রতিষ্ঠানে চলে যাবে, তখন কিন্তু গ্যাপের সৃষ্টি হবে, একটা পজিশনে গ্যাপের সৃষ্টি হবে, কিছু কিছু পজিশনে যে লোক পাওয়া যাবে না, তখন কিন্তু ওই জায়গায় নতুনটা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আর নতুন অ্যাপ্লাই করার পর সবাই যে অভিজ্ঞতা নিয়েই যে চাকরিতে ঢুকে সেটাও না, হোটেলের কিছু জায়গা আছে যেগুলাতে অভিজ্ঞতা না হলেও চলে, যারা কিনা ওখানে জয়েন করার পরে সিনিয়রদের মাধ্যমে বিভিন্ন ট্রেনিং এর মাধ্যমে সে অভিজ্ঞতা নিতে পারে। যেমন ধরেন হাউসকিপিং ডিপার্টমেন্টে অভিজ্ঞতা না থাকলে আমার মতে একজনকে জুনিয়র কাউকে কিন্তু নেওয়া যায়, এবং অনেক জায়গায় এখন নিবেও কিন্তু, লোক যখন পাওয়া যাবে না মাঝে মাঝে, যেহেতু অনেক অনেক জায়গায় চেঞ্জ করে চলে যাবে। এই জন্য বললাম যে কিছু কিছু জায়গা আছে যে অভিজ্ঞতা ছাড়া সে ঢুকতে পারবে, ঢুকার পরে সে অভিজ্ঞতা অর্জন করতে পারবে আশা করি। আনমিউট করতে হবে সাদেক ভাই। সরি, আচ্ছা সরি, আমরা ইমরান ভাইয়ের কাছ থেকে জানলাম যে কিছু নতুন তথ্য, সেটা হচ্ছে কোভিড-19 পরে যদি হোটেল ম্যানেজমেন্টে কেউ জব করতে চায় সেক্ষেত্রে তাকে সর্বপ্রথম প্রায়োরিটি দিতে হবে তার শারীরিক সুস্থতা এবং অবশ্যই ফিটনেস, অবশ্যই অবশ্যই। এবং সেক্ষেত্রে যেটা ঝুঁকি হচ্ছে একজন কর্মী হিসেবে, যে তার পরিবারের কে কোভিড-19 আক্রান্ত ছিল বা সেই ছিল কিনা, এক্ষেত্রে এটা তার জন্য ঝুঁকি হয়ে পড়বে। সেক্ষেত্রে তো ইমরান ভাইয়ের কথা অনুযায়ী যে হোটেলে তাকে কেউ যদি পরিবারে কেউ আক্রান্ত হয় সেক্ষেত্রে জব নাও হতে পারে, এরকম একটা সম্ভাবনা কি দাঁড়াবে? অবশ্যই অবশ্যই এটা সম্ভাবনা আছে, সম্ভাবনা আছে, ওই তাহলে রিস্ক কিন্তু নেবে না। কারণ এটা আমরা হোটেলে কিন্তু ওখানে কি হচ্ছে, আমরা কিন্তু একটা আরেকজন মানুষকে সার্ভিস দিচ্ছি, আমি একজনের মাধ্যমে চাবো না যে আরেকটা মানুষকে আমি ওই ওই ইয়েটা করোনাটা আমি ছড়িয়ে দিই। প্লাস আমার অন্যান্য এমপ্লয়ার আছে, আমার কলিগরা আছে, কেন আমি এই রিস্কটা নিতে যাবো? এটা শুধু খুবই হোটেলে না, সব ঝুঁকিপূর্ণ। ক্ষেত্রেই কিন্তু মানুষ হ্যাঁ, এখন এটার ব্যাপারে, এটার কনফার্ম হওয়ার ব্যাপারে কিন্তু অনেক কড়াকড়ি আরোপিত করবে সব জায়গায়, সব কোম্পানি, সব দেশে। আর রাইট, আর এই কারণেই বলা হচ্ছে যে ঘরে থাকুন, আক্রান্ত না হয়ে নিজেকে বাঁচিয়ে রাখুন, ঘরে থাকুন। এই জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। নিজেকে যদি আমরা সুস্থ না রাখতে পারি তাহলে কিন্তু বেঁচে থাকার পরে চাকরি পাবো না। সো এই জন্য এবং আমাদেরকে খুবই সতর্ক থাকতে হবে। হ্যাঁ, জি ভাই। আরেক আরেক আরেকটা জিনিস আমি ইয়ে করি, শুধু ঘরে থাকলে হবে না, ইমিউনিটি সিস্টেমটা আপনার বাড়াতে হবে। এক্স্যাক্টলি। ওকে, থ্যাংক ইউ। আমরা ইসলাম ভাইয়ের কাছে যাচ্ছি যে একই প্রশ্ন, যে লকডাউনের পরে আপনি যেটা বলা হচ্ছে যে কর্মী নিয়োগের ক্ষেত্রে বিশেষ করে আপনাদের মতো আইটি ফার্মে, সফটওয়্যার ফার্মে কোন ধরনের বিষয়গুলোকে গুরুত্ব দিবেন, এবং সেক্ষেত্রে প্রায়োরিটিটা আসলে কোনগুলো থাকবে আপনি একটু যদি বলতেন, এবং আপনি যেখানে শেষ করে বলতে পারেন না সেখান থেকে শুরু করতে পারেন কথা। সরি, আমি আসলে লিপ দিতে হচ্ছিল আর কি, সরি ফর দ্যাট। আমি যেখানে বলতেছিলাম যে আমার যতটুকু মনে আছে, আমি আসলে ঝলক এবং সাদেকের শেষ কথা নিয়ে শুরু করছিলাম যে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন আসলে এটা এটা আরো বুস্ট আপ করবে, যেখানে আমি অ্যাগ্রিড। এবং তার জন্য আমরা টেকনোলজিক্যাল কোম্পানি, আমরা আমরা মনে করতেছি যে এই আফটার করোনা বিজনেস প্রসেসে আমরা আমাদের মানে টেকনোলজিক্যাল কোম্পানিগুলো লিড দিবে, যেহেতু সবাই কষ্ট কমাতে চাবে।
নানান কিছু চাবে, সো এখানে টেকনোলজিক্যাল কোম্পানির একটা ভালো সুযোগ আসবে, স্পেশালি আইটি সেক্টরে। আপনার করোনা ইভেন আমরা যতদিন করোনা নিয়ে বাঁচি, তো টেকনোলজি একটা বিশাল হেল্প করবে মানুষকে। যেটা নাকি ভাই যেটা বলতেছিল, তার হসপিটালে তার ডাটার দরকার, তার সার্টিফিকেট লাগবে, সে করোনা টেস্ট করছে কিনা, তার ফ্যামিলিতে আছে কিনা, উই ক্যান ম্যানেজ দ্য থিংস ভেরি ইজি। সো আমরা ওইগুলো নিয়ে কাজ করতে পারি চমৎকার ভাবে। এবং এবার দেখেন যে আমরা একটা জিনিস খেয়াল করলাম যে আমাদের ধান কাটতেছিল না কৃষকরা, তাই না? তারা লেবার পাচ্ছিল না, অনেকে দেখা যাচ্ছে ডোনেশন করতেছে মেশিন টেশিন ধান কাটার। ইটস দ্য মানে ইটস দ্য শেপ অফ ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, একটু আগে আসতেছে। তখন ধান থেকে দেখা যাচ্ছে যে প্রযুক্তি আপনাকে রাইস টাইস সব আপনার বাসায় ডেলিভারি দিয়ে দিচ্ছে, এখানে আসতেছে। আমি যখন আগের কথা বলতেছিলাম যে সোলে খাবার কিভাবে পাঠাবেন, তো লোকালি ইন্ডাস্ট্রি গুলো বড় হবে এবং অনেক ধরনের বিজনেস প্রসেস আসবে। বিজনেস প্রসেসের সাথে টেকনোলজি একটা বড় একটা জায়গা দখল করে নেবে। এবং তার জন্য যেটা সাবেক বলতেছিল লাস্টে, যে আমরা টেকনোলজিক্যাল কোম্পানি কি ধরনের রিসোর্সের দরকার, ওইটা আগে ঝলকের কথায় আসি। দক্ষ, অবশ্যই দক্ষ। আমরা নিজেরাও যখন রিক্রুট করি, আমরা এখন কন্টিনিউ রিক্রুট করতেছি, আমার কোম্পানি এই কোভিড এর ভিতরে রিক্রুট করতেছে, যে আমাদের আসলে এমপ্লয়মেন্ট লাগতেছে বেশি আরো, এটা আসার খবর একটা। সো এখানে আমরা দক্ষতাকে মূল্যায়ন করব। এবং তার সাথে আর একটা একাডেমিক শিক্ষা আসলে একটা ইম্পর্টেন্ট, স্পেশালি রিসার্চ নিয়ে যারা কাজ করে, যেটা আপনাদের সংগঠন, রিসার্চ একটা বড় ফ্যাক্টর। আসলে রিসার্চের, বেস্ট অন রিসার্চের ডেটা, যারা আমরা টেকনোলজিতে কাজ করি, আমরা আসলে বিজনেস অ্যাপ্লিকেশন বানাই। উইদাউট রিসার্চ আমরা একটা বিজনেস অ্যাপ্লিকেশনে যাইতে পারি না। সো দুইটা জিনিসই আসলে খুবই দরকার। একটা একটা এক ধরনের লোকজন স্কিল হবে, আর ধরনের লোকজন রিসার্চ করবে। তো রিসার্চের ডেটা নিয়ে বিজনেস অ্যাপ্লিকেশন করবে, দক্ষ লোকজন সেগুলো নিয়ে কাজ করবে। সো এই ধরনের একটা কোঅর্ডিনেশন খুব দরকার পড়বে আফটার কোভিড, খুব তাড়াতাড়ি দরকার পড়বে এই ধরনের রিসোর্সের। সো আমি মনে হয় সেহরির সময় আমার খুব তাড়াতাড়ি আসছে, আমি সরি। হ্যালো, সাদেক তো মনে হয় চলে গেছে। জি, শোনা যাচ্ছে। সেদিক টাইম হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আমাকে চলে যেতে হচ্ছে, সাদেক তো কোনো চলে গেল। সমস্যা নাই। হ্যাঁ, হ্যাঁ, থ্যাংক ইউ সবাইকে। ইলেকট্রিসিটি চলে গেছে মনে হয়। ঝলক, ভালো থাকবেন। অসুবিধা নাই ইসলাম ভাই। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। সাদেক ভাই ব্যাকআপ লাইনের কি হইলো? আচ্ছা, তো ইসলাম ভাই যেটা বলছিলেন, আমার মনে হচ্ছে উনি পুরো দুইটা বিষয়কে একসাথে একদম খুব সুন্দর করে মিলিয়েই মানে একটা সলিউশন দিয়ে দিয়েছেন, যে আসলে স্কিল জনগোষ্ঠীও আমাদের দরকার, আবার ঠিক পাশাপাশি দরকার এমন কিছু মানুষ বা এমন কিছু শিক্ষার্থী যারা আসলে গবেষণা করবে। তো দুটো জিনিসকে একসাথে মিলিয়েই মূলত আমরা আসলে সামনের দিকে এগিয়ে যেতে পারি। তো এটা মূলত আমি যখন বিষয়টা বলছিলাম যে স্কিলের কথা, তো স্কিলের বিষয় আমি যেটা এর এন্টি হিসেবে ধরেছিলাম, বা এন্টি না ঠিক, মানে আমি ধরেছিলাম যে আমরা এখন প্রাতিষ্ঠানিক শিক্ষাকে যতটা গুরুত্ব দিচ্ছি, হয়তোবা ভবিষ্যতে প্রাতিষ্ঠানিক শিক্ষা বা ডিগ্রিটার মূল্যায়নটা কিছুটা কমে যাবে, বরং স্কিলফুল মানুষকে বা দক্ষতাপূর্ণ মানুষকে হয়তোবা গুরুত্বটা বেশি দেওয়া হবে। তবে পাশাপাশি আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাই স্কিলের সাথে, সেটা হচ্ছে যে জ্ঞানটুকু দরকার। স্কিল মূলত অনেকগুলো জ্ঞানের সমষ্টি বা জ্ঞানের সমষ্টি মিলেই তখন একটা মানুষ স্কিলফুল হয়ে যায়। তবে জ্ঞানটা আমি স্পেসিফিক ভাবে আরো উল্লেখ করলাম এই কারণে, কারণ অনেক সময় হয় কি যে স্কিল জিনিসটা, যেমন সাইকেল চালানো যে বিষয়টা, সেটা হচ্ছে যে আমরা প্র্যাকটিস করতে করতে অনেক সময় কিছু স্কিল অ্যাচিভ করে ফেলতে পারি, কিন্তু কিছু জিনিস আছে স্কিলফুল হতে হলে আমাদের জ্ঞানটুকু দরকার, নলেজটুকু দরকার। তো সেক্ষেত্রে কিন্তু তাকে যে প্রাতিষ্ঠানিক স্কিলফুল হওয়ার জন্য যে তাকে প্রাতিষ্ঠানিক শিক্ষা নিতে হবে তা নয়, বরং সে চাইলে কিন্তু অন্য কোনো জায়গা থেকে, যেমন সেটা হতে পারে যে কোনো বই পড়ে, হতে পারে অনলাইনে কোনো কোর্স করে, যেটা তাসরিফ অলরেডি বলেছে। তো এরকম ভাবে কিন্তু আসলে আমরা স্কিলফুল একটা জনগোষ্ঠীতে পরিণত হতে পারি। তবে এটা মাথায় রাখতে হবে যে স্কিলফুল হওয়া মানে কিন্তু এমন না যে মানে প্র্যাকটিস করতে করতে যে জিনিসটা চলে আসে, বা সাইকেল চালানোর যে উদাহরণটা আমি দিলাম সেরকম না, বরং পড়াশোনা করে বা কোথাও থেকে জেনে শিখে, মানে ওই জ্ঞানটুকু দরকার। সো আমি যদি বিষয়টুকুকে একদম আরো ক্লিয়ারলি বলি, তাহলে হচ্ছে যে আমাদের হচ্ছে ডিগ্রির চেয়ে এডুকেশনের ভ্যালুটুকু বেড়ে যাবে, যেটা এখন হয়তো বা আমরা ডিগ্রি নির্ভর, আর সামনের দিনগুলোতে হয়তো বা আমরা এডুকেশন বা শিক্ষা নির্ভর বা নলেজ নির্ভর হয়ে যাব।
যে তখন আসলে ডিগ্রিটার চেয়ে ওই জ্ঞানটুকুকে বেশি মূল্যায়ন করা হবে। আমি জোনাকের সাথে আরেকটা জিনিস একটু অ্যাড করতে চাই, এটা হচ্ছে অবশ্যই অবশ্যই। ডিগ্রি, জ্ঞান এবং দক্ষতা এসব লাগবে, সাথে আরেকটা জিনিস লাগবে হচ্ছে মাল্টিটাস্ক। একটা মানুষকে হুম হুম একটা বিষয়ে দক্ষতা তো অবশ্যই অর্জন করতে হবে, কিন্তু সামনে যে দিনগুলো আসছে আমরা অ্যাজ এ এমপ্লয়ার, যারা আমরা চাকরিতে নতুনদেরকে নেই বা নতুন কাউকে নেই, সামনে সব এমপ্লয়াররা কিন্তু চিন্তা করবে যে আগে যে কাজের জন্য 5 জন নেওয়া হতো এখন নেওয়া হবে 2 জন, এবং সেই 2 জনকে ওরা চিন্তা করবে শুধু ওই কাজটা, অন্য আর কি কি কাজ তাকে দিয়ে করানো যেতে পারে। এখন ওই 5 জনের মধ্যে যে 2 জন হুম মাল্টিটাস্ক এর ব্যাপারে, মানে সে অন্য কোনো কাজের ব্যাপারেও দক্ষ হবে, শুধু একটা কাজে না, সে আরো 2-1টা কাজ বাড়তি করতে পারে, হুম ভালো মতো করতে পারে, সে যখন সেটাকে প্রমাণ করতে পারবে, মানুষ এমপ্লয়াররা কিন্তু তখন তাকে ওই 2জনকে সিলেক্ট করবে। এখন সামনে যে দিন আসছে একটা মানুষকে মাল্টিটাস্কের ব্যাপারে স্পেশালিস্ট করতে হবে, যে শুধু একটা কাজে দক্ষ হলে তার চান্সটা একটু কম থাকবে, তাকে কয়েকটা কাজে দক্ষ হতে হবে, নিজেকে ওভাবে করতে হবে। ও যেটা জোনাক যেটা বললো যে ট্রেনিং মূলক অনলাইন ক্লাসেস যেগুলো আছে, একটা বিষয় না করে আমি বলবো তার চেষ্টা করতে হবে মিনিমাম 2-1টা বিষয় বাড়তি যেন করতে পারে, মানুষ করে রাখে। এটা অবশ্যই তাকে এটা অনেক হেল্পফুল করবে, যে দক্ষতা যত বাড়বে, যত বিষয় বাড়বে, তার জন্য তত বড় প্লাস পয়েন্ট হবে। হুম হুম। তো আপনার এই কথাটাকে আমি মূলত একটা লাইন দিয়ে ব্যাখ্যা করতে পারি, সেটা হচ্ছে যে আমি যখন মেডিটেশন করতাম তখন কোয়ান্টাম ফাউন্ডেশনের একটা কথা আমার খুব বেশি ভাল লাগতো, আমার মনে হয় যারা আজকে দেখছে তাদেরও হয়তো বা এটা ভাল লাগবে। সেটা হচ্ছে যে লাইনটা এমন ছিল যে গুণগুলো যত বিকশিত হবে প্রতিবন্ধকতাগুলোকে তত অতিক্রম করতে পারবেন। তো রাইট। বিষয়টা আসলে এরকমই, আপনি যেটা বললেন যে যত গুণে আমরা গুণান্বিত হতে পারবো, যে আমাদের আশেপাশে হয়তো বা কেউ একটা কাজ পারে, আপনি যেটা মাল্টিটাস্কিং এর কথা বললেন, সে যদি আরো 2-3টা কাজে পারদর্শী হয়ে যায় তাহলে হয়তো বা তার সামনের প্রেফারেন্সটা যে পাবে। প্রতিবন্ধকতাগুলো সে আসলে সেগুলো খুব সহজে উত্তরণ করে যেতে পারবে। তো আমি চাচ্ছিলাম হুম এই হুম। মুহূর্তে হচ্ছে তাসরিফ যদি কিছু বলতো যে আসলে আমাদের মানে সলিউশনটা কি হতে পারে বা কিভাবে তরুণরা বা বাকিরা এগিয়ে যেতে পারে। ওয়েল, ইমরান ভাই অনেক সুন্দর বললো, এবং একটা কথা আসলেই নোট করার মতো, সেটা হচ্ছে মাল্টিটাস্কার। আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে সিঙ্গাপুরে কিন্তু আমরা প্রত্যেকেই যারা প্রফেশনাল বা এক্সপার্ট আছে সবাই কিন্তু এখন এই জিনিসটা খুঁজছে। কারণ হচ্ছে কি যে প্রফেশনালও অনেক বেশি হয়ে গেছে। তারপরে আমাদের আমাদের লাইনে যে ধরনের, আমাদের সেক্টরে যে ধরনের এক্সপার্ট দরকার, যে ধরনের ইঞ্জিনিয়ার দরকার বা যে ধরনের ম্যান পাওয়ার দরকার সবকিছু কার্ভ করার জন্য, সেখানে প্রত্যেকে তাদের নিজের জায়গা থেকে শ্রেষ্ঠ। তো সেক্ষেত্রে কোন জিনিস দিয়ে আমরা প্রায়োরিটাইজ করবো বা ফিল্টারাইজেশনের ওয়েটা কি হবে? তো এইখানে হচ্ছে মাল্টিটাস্ক একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো আমার একটা কথাই মাথায় ঘুরছে এই সময়, যে যেহেতু আমার মনে হয় যে আমাদের লাইফটা অনেক অনেকে দেখছেন বা আমাদের দেশের ইয়াং জেনারেশনের যারা আছে তাদের জন্য আমি একটা মেসেজ দিতে চাই, সেটা হচ্ছে যে আমাদেরকে শুধু পড়াশোনা করে তাত্ত্বিক জ্ঞান বা ব্যবহারিক জ্ঞানের পাশাপাশি আমাদের প্রত্যেককে একজন মানবিক হতে হবে। প্রত্যেককে নিজেদের জায়গা থেকে একজন ভালো মানুষ হতে হবে। মানুষের একজন আরেকজনের উপকারে আসতে হবে, মানুষের কৃতজ্ঞতা স্বীকার করা জানতে হবে। তো এই জিনিসগুলো আমাদের শিষ্টাচার যে বিষয়টা আছে, যেটা আমরা আমাদের পড়াশোনা করতে যে বিভিন্ন জায়গায় শিখিনি, হ্যাঁ, বা আমরা যারা নাইনটিনের আছে আমাদের শিক্ষকরা অনেক কিছু শিখিয়েছেন আমাদেরকে। তো এখনকার জেনারেশন এই জিনিসটা আমার মনে হয় খুব গুরুত্বপূর্ণ বিষয়, একজন ভালো মানুষ হতে হবে সবার প্রথমে। এবং ইয়াং জেনারেশনে যারা আছেন, যারা স্টুডেন্ট এখনো পড়াশোনা শেষ করেছেন বা খুব খুব দ্রুত শেষ করবেন, তাদেরকে আমি অনুরোধ করব, বা যারা স্টুডেন্ট আছেন হায়ার সেকেন্ডারিতে, তাদেরকে আমি অনুরোধ করব যে কাজের পাশাপাশি, পড়াশোনার পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী কাজে নিজেদেরকে যুক্ত করা, একজন সাংগঠনিক মানুষ হওয়া, একজন অর্গানাইজার হওয়া, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তার কারণ হচ্ছে যে আমরা যখনই আমাদের নিজেদের ক্যারিয়ারে সুইচ করব, আমরা বিভিন্ন জায়গায় চাকরি জীবনে চলে যাব, তখন কিন্তু আমাদের এই স্কিল গুলা খুবই কাজে লাগবে। আর জোনাক খুব সুন্দর করে কথা বলে,
আমরা অনেক 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 শিক্ষণীয় বিষয় শুনলাম। তো আমার এটা মনে হচ্ছিল যে আমাদের প্রত্যেককে আসলে পড়াশোনার পাশাপাশি একজন ভালো মানুষ হতে হবে, মানবতার কল্যাণে কাজ করার মানসিকতা তৈরি করতে হবে এবং এর পাশাপাশি আমাদের প্রত্যেককে চেষ্টা করতে হবে যে একজন সংগঠক কিভাবে হওয়া যায়। কারণ হচ্ছে আমি অনেক ছোটবেলা থেকে সংগঠন করি এবং এখন যখন আমি চাকরি জীবনে চলে আসলাম, আমি দেখলাম যে সংগঠন করার যে স্মার্টনেসটা সেটাকে আসলে কিভাবে ইমপ্লিমেন্ট করা যায়, কিভাবে বড় বড় বসদেরকেও আমার ট্রিক্স, আমার সাংগঠনিক দক্ষতা দিয়ে তাদেরকে পোষ মানানো যায় এবং তাদেরকে বিভিন্ন কিছু শেখানো যায়। আর আরেকটা বিষয় শেয়ারিং করা। আমরা প্রত্যেকেই যে যা জানি একজন আরেকজনের সাথে শেয়ার করব। আমাদের এই কোভিড-19 সিচুয়েশনে কমিউনিকেশনে একটা অনেক বড় প্রম্পট হয়েছে। তো আমি আমি চাইবো আরকি সবাই যাতে এই জিনিসটা কমিউনিকেশনটা শুধুমাত্র নিজের জন্য না, নিজের পরিবারের জন্য না, নিজের সোসাইটির বা আমাদের আশেপাশের যারা আছেন তাদেরকে নিয়ে যাতে সবাই চেষ্টা করে যে এই জিনিসকে ওভারকাম করার। আর আমাদের এই সিচুয়েশনের মধ্য দিয়ে সবকিছু করতে হবে। ইমরান ভাই যেটা বললো একটু আগে যে আমাদেরকে সোশ্যাল ডিস্টেন্স এবং এটলিস্ট মাস্ক ইউজ করে যাতে সবাই চলাফেরা করে, এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। সোশ্যাল ডিস্টেন্স যদি এনশিওর করা হয়, সবকিছুকে ওভারকাম করা আমার মনে হয় পসিবল, যেটা সিঙ্গাপুরে আমরা দেখছি এবং এটা ইমপ্লিমেন্টেড একটা একটা সিস্টেম। তো ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ আমাদের সকল দর্শক। আমার মনে হয় যে আমাদের হোস্ট সাদেক ভাইয়ের কাছে চলে যাব। আচ্ছা, ধন্যবাদ তাশরিফ ভাইকে, এবং অবশ্যই ধন্যবাদ জোনাককে। আমার টেকনিক্যালি আজকে একটু সমস্যা করছে, বিশেষ করে বিদ্যুৎ চলে যাচ্ছে বারবার। অসুবিধা এই নেই, আমরা কারণে চালিয়ে গিয়েছি। হ্যাঁ, খুবই ধন্যবাদ ইমরান ভাই, অনেক ধন্যবাদ। আর আমাদের ইসলাম ভাইকে তো আর শুনতে পেলাম না, ওনার ব্যস্ততা ছিল। ওনার, হ্যাঁ সেহারি ওনার ওই যে ওনার সেহরি টাইম হয়ে গেছে, আমরা বললাম যে ঠিক আছে। টাইম আমরাও শেষ করব, আমাদের প্রায় শেষ পর্যায়ে এখন। ইমরান ভাই যদি সর্বশেষ কিছু সাজেশন মূলক কথা বলতেন আর কি, তারপর আমরা জোনাকের কথা শুনবো, দেন শেষ করে দেবো আজকে। সাজেশন আমি লাস্ট কিছু বলেছি, যেটা আপনি হয়তো ওই সময় ছিলেন না। আমি ওই ছোটর মধ্যে ওটাই বলতে চাচ্ছিলাম যে ওই বাইরে অন্য কিছু বলুন। নতুন মানে সামনের সিচুয়েশনে চাকরির ক্ষেত্রে, জবের ক্ষেত্রে মাল্টিটাস্কের স্পেশালিস্ট হতে হবে। একটা মানুষকে একটা কাজের দক্ষতার থেকে কয়েকটা কাজ যদি সে ভালো মতো পারে, সে কিন্তু চাকরির ক্ষেত্রে ভালো একটা প্রেফারেন্স পাবে। কারণ এখন সবাই কিন্তু, কোম্পানিরা চাবে আপনার লোক সংখ্যা কমাতেও, কোম্পানিতে খরচ বাঁচানোর জন্য। আর কাদেরকে ওরা রাখবে এবং কাদেরকে ওরা নতুন করে নিবে, সেটা ডিপেন্ড করবে মাল্টিটাস্কের উপরে, যে কিনা ভালো একটা কাজে না 2-3টা কাজে দক্ষ। কারণ ওই 2টা মানুষকে নিলে সে 5টা মানুষের কাজ করাতে পারবে, খরচটা কমে আসবে অফিসের, কিন্তু কাজটা হয়ে যাবে। এখন ওই সিচুয়েশনের দিকে চলে, এটা যে খুব ভালো একটা কোম্পানি চালানোর দিক, সেটা কিন্তু আমি সাপোর্ট করি না। হ্যাঁ, কারণ আমি ওই 3টা মানুষেরও তো চাকরির দরকার আছে। হ্যাঁ, তারপর এখন সিচুয়েশন, এই সিচুয়েশনে এটা করা ছাড়া উপায় নেই। এই জন্য মাল্টিটাস্কের কাজ করতে হবে। আর যেটা তার শিল্পে বলছিল সোশ্যাল ডিস্টেন্সিং, হ্যাঁ, এই জিনিসটা তো অবশ্যই মেনটেন করতে হবে এখন থেকে আমাদের, এবং খুব ভালো মতো করে। এবং আমাদের বাংলাদেশে যেটা আছে সেটা অবশ্যই খুব সুন্দরভাবে এবং কড়াকড়ি ভাবে পালন করতে হবে। এখানে কতজন এটা আমাদের এটা দেখছে আমি জানি না। আমি তাদেরকে একটু বিনীত অনুরোধ করব, সামনে ঈদ আসছে, ঈদ এবার না হয় আমরা একটা ঘরে বসেই করি, শপিং সেন্টারে না যাই। কারণ এই শপিং সেন্টারের কারণে কিন্তু এই আমাদের যে এখন বাড়তি জিনিসটা হচ্ছে, এই প্রথম কারণটা হচ্ছে শপিং সেন্টারে যাওয়ার কারণ। আমি অবাক হয়ে যাই যারা এখন শপিং করতে যাচ্ছেন, বিভিন্ন জায়গায় ছবি, বিভিন্ন বড় বড় মার্কেট গুলো তো খুলেনি। আমি তাদের সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই যে তারা এই জিনিসটা, পদক্ষেপটা নিয়েছেন, যে তারা সুযোগ থাকা সত্ত্বেও নিজের থেকে মার্কেট গুলো বন্ধ রেখেছে, শপিং গুলো বন্ধ রেখেছে, কিন্তু কিছু কিছু খোলা রেখেছে, ওখানে লোকজন যাচ্ছেও। তা আমার কাছে এই এই জিনিসটাই খারাপ লাগে যে আমরা এখনো কি এতটা অসচেতন, এতটা চারিদিকে খারাপ জিনিসপত্র দেখে, এত মহামারী, এত মৃত্যু দেখে, তারপর আমরা কেন শপিং এ যাচ্ছি? আমাদের কি, আমার নিজের ভয়, আমার পরিবারের ভয়টা কি নেই? এই জন্য বলবো যে এই একটা বছরের একটা ঈদ আমরা না হয় ঘরে বসেই থাকি, নতুন জামা না পরি, আমার ভাইকে, ছোট ভাইকে, বাচ্চাদেরকেও আমি না দিই, অসুবিধা কি? একটু বুঝাই বলতে হবে। হ্যাঁ, বাচ্চাদেরকে বোঝানো একটু কঠিন, তাদেরকে বুঝিয়ে বলতে হবে যে এই পরিস্থিতির মধ্যে কিভাবে আমাদেরকে আগাতে হবে। এই আমার আমার মেইন এখন যেটা হচ্ছে, ভাই আমরা ঘরে থাকি, যতটা সম্ভব ঘরে থাকি। এখনো আমাদেরকে ওইভাবে বাইরে বের হয়ে
সবকিছু করার মতো সময় আসেনি। কিছু কিছু ক্ষেত্রে যেতে হচ্ছে মানুষকে, জবের ক্ষেত্রে যেটা যাচ্ছে, কিন্তু এই শপিং জিনিসটা তো আর মানে এমন না যে যাইতেই হবে, নাহলে চাকরি থাকবে না, স্বপ্নই থাকে, এটা তো আর না। আমরা এটা থেকে দূরে থাকি। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ ইমরান ভাই। জোনাক, সর্বশেষ তোমার কাছে যাওয়ার আগে আমি তাশরিফ ভাইয়ের একটু কথা শুনবো। তিনি সর্বশেষ কি বলতে চান সে বিষয়টা জানতে চাই আমাদের দর্শকদের উদ্দেশ্যে। না, থ্যাংক ইউ। আমি অনেক কিছু শুনলাম আসলে। আমার মনে হয় যে এখনকার সিচুয়েশনটা আসলে খুব ফ্রেন্ডলি না আমাদের জন্য। আমাদের সোশ্যাল ডিস্টেন্স এখনো মেনটেন করতে হবে, মাস্ক লাগিয়ে ঘুরতে হবে। এর পাশাপাশি আমি কিছুদিন আগে একটা ফেসবুক লাইভ করেছি। আমি আসলে খুব সাধারণত আসি না ফেসবুকে, তো একদিন মনে হলো যে ফেসবুকে আসি এবং কিছু কথা বলি। তো ওই দিন আমি রিয়েলাইজ করলাম যে ইমরান ভাই যেটা বললো শপিং এর কথা, এটা শোনার পরে আমার মনে হলো যে কেন আমরা শপিং করব না, কেন আমরা টাকা সেভ করব। এর কারণ হচ্ছে কোভিড-19 এর পরবর্তীতে আমরা প্রত্যেকে একটা ফিনান্সিয়াল ক্রাইসিসের মধ্যে যাচ্ছি, প্রত্যেকে। এবং এটা একটা খুবই কনফার্ম একটা বিষয়, এবং আমরা প্রত্যেকে এটা সাফার করতে যাচ্ছি। ফিনান্সিয়াল ক্রাইসিস আমাদের প্রত্যেকের জীবনে আসবে, এবং সেজন্যই আমরা প্রত্যেকে এখন যেভাবে আর্ন করছি বা আমাদের কাছে যে পরিমাণে অর্থ আছে, আমাদেরকে চেষ্টা করতে হবে সম্পূর্ণটা রেখে দেওয়ার জন্য, সম্পূর্ণটা সঞ্চয় বা সেভিং করার জন্য, যাতে এর পরবর্তীতে ৩-৪ মাস বা ৬ মাস বা এই সারা ২০২০ আমরা যাতে খুব সুন্দরভাবে নিজেরা আমাদের জীবনযাত্রা চালিয়ে যেতে পারি। এবং সেই জন্য আমাদেরকে, এবং ফিনান্সিয়াল ক্রাইসিস যেটা, সেটাকে যাতে আমরা ওভারকাম করতে পারি, সেজন্য আমাদের মনে হয় যে আমাদের সেভিং করা উচিত। এবং এবারের ঈদটা যেহেতু ঘরে হচ্ছে, আমরা একটু শপিং না করি বা আমরা একটু বাইরে না যাই প্রয়োজনীয় কাজ ছাড়া। তো এই জিনিসগুলো আমি আমাদের এই লাইভের মাধ্যমে সবার কাছে অনুরোধ করতে চাই যে আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজেদেরকে যত্ন নেবেন। কোভিড-19 সিচুয়েশন এখনো শেষ হয়নি। এরপরে আমরা আবার সাধারণভাবে আমাদের জীবনযাত্রায় ফিরে যাব। ইনশাআল্লাহ, অনেক ধন্যবাদ। ধন্যবাদ তাশরিফ ভাই। আমরা দেখতে পাচ্ছি ইমরান ভাইয়ের বাচ্চা আসলে ছোট, অনেক কিউট একটা বাচ্চা। কি নাম রেখেছেন ভাইয়া? ও হচ্ছে মাইদা। মায়েদা। মায়েদা কেমন আছেন? মাশাআল্লাহ, আমার হচ্ছে জমজ মেয়ে। মাশাআল্লাহ, একজন আরেকজনের মাশাআল্লাহ। আরেকজনের কোলে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওদের সুস্থতা কামনা করি। অনেক ওদের কিউট ওদের ভাইয়া। ওদের ওই টাইম হয়ে যায় অনেকক্ষণ আগে, কিন্তু ওরা আজকে ঘুমাচ্ছে না, জানি না কি জন্য। লাইভে আসার ওদের ঘুম পাড়াতে লাইভে হবে। আসার জন্য ঘুমায় নাই। আচ্ছা, আচ্ছা, আমরা এখন তাহলে একটু জোনাকের কাছে চলে যাই। যে জোনাক, তুমি রকেট সায়েন্স নিয়ে পড়াশোনা করছো। আমি জানি না বাংলাদেশে কত স্টুডেন্ট রকেট সায়েন্স নিয়ে পড়ছে এই মুহূর্তে দেশের বাইরে, এবং এই সেক্টরের ক্যারিয়ার কেমন বাংলাদেশের জন্য আগামীতে, এবং তুমি আগামীর কোভিড-19 পরবর্তী ক্যারিয়ার নিয়ে সংক্ষেপে কিছু বলে শেষ করো। আচ্ছা, যে বিষয়টা নিয়ে বলা হচ্ছে যে আমার এই সাবজেক্ট নিয়ে আসলে ক্যারিয়ারের অপরচুনিটিটা কিরকম, সেটা বলা যায় যে যেহেতু এই বিষয়টা নিয়ে সারা বিশ্বে খুব কম সংখ্যক মানুষ পড়াশোনা করে বা কম সংখ্যক মানুষ কাজ করে, এবং ভবিষ্যতে এটা নিয়ে কাজ করার প্রচুর সুযোগ আছে, এবং সেই অনুযায়ী আসলে হয়তো বা জনবল তৈরি হচ্ছে না। তাই আমি নিঃসন্দেহে বলতে পারি যে এটা আসলে ভবিষ্যতে অনেক ভালো করবে এই ক্যারিয়ারটা। তবে যেহেতু আমরা এই মুহূর্তে একটা এমন একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি, মহামারীর মধ্যে দিয়ে, তাই আসলে আমরা এখন মহাবিশ্বের এই বিষয়গুলোর চেয়ে আমরা আসলে পৃথিবীর মধ্যে কিভাবে আমরা এই মহামারীটাকে কাটিয়ে উঠতে পারি সেটা নিয়ে মূলত আমাদের কাজ চলছে বা আমাদের সবার পরিকল্পনা। তো সেক্ষেত্রে আমি তাশরিফ অনেক সুন্দর সুন্দর কথা বলেছে, ইমরান ভাই অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন। তাদের সাথে আমি জাস্ট একটা জিনিস শুধু অ্যাড করব, যেটা হচ্ছে যে তাশরিফের ক্ষেত্রে সে ফিনান্সের বিষয়টা খুব ভালো মতো ব্যাখ্যা করেছেন, ইমরান ভাইও এইসব বিষয় খুব ভালো করে তুলে ধরেছেন। তবে আমি এই সময়টুকু আমরা কিন্তু খুব বড় একটা সময় পেয়ে যাচ্ছি এই লকডাউনের কারণে, যারা আমরা শিক্ষার্থী, যারা কর্মক্ষেত্রের সাথে যুক্ত না, তো তাদের জন্য আমার একটা মানে উপদেশ বলা চলে, বা একটা সাজেশন বলা চলে, সেটা হচ্ছে যে আমরা এই সময়টুকুকে নষ্ট না করি। কারণ ধীরে ধীরে কিন্তু আমরা এই সিচুয়েশনের মধ্যে থেকে বের হয়ে আসব, বা আমাদের কিন্তু এই লকডাউনটা এমন একটা দিন আসবে যে আমরা ঠিক আগে যেরকম এই করোনা পরিস্থিতির আগে যেরকম ছিলাম, ঠিক সেরকম একটা স্বাভাবিক ব্যস্ত জীবন চলে আসবে। যেমন ইমরান ভাই বলছিলেন যে তাদের
হোটেল ম্যানেজমেন্টের বিষয়ে যে কোন ধরনের মানুষকে তারা হয়তো বা চাকরির ক্ষেত্রে প্রাধান্য দিবেন, কোন ধরনের মানুষকে দিবেন না, বা এরকম কিন্তু প্রত্যেকটা সেক্টরে বা প্রত্যেকটা জায়গায় কিন্তু এই ধরনের বিষয় আসলে চলে আসবে এরপর পরবর্তীতে। তো এই সময়টুকুতে ঘরে বসে যে যত প্রোডাক্টিভ ওয়েতে নিজের সময়গুলোকে ব্যবহার করতে পারে, কারণ এই এত বড় সময় কিন্তু আমরা বাংলাদেশি যারা শিক্ষার্থী তারা হয়তো বা এসএসসির পর কিছুটা সময় পাই, এইচএসসির পর কিছুটা সময় পাই। এছাড়া কিন্তু আমরা যেমন উন্নত দেশগুলোতে দেখা যায় যে সামার ভ্যাকেশন বলতে 2-3 মাস পুরো ক্লাস বন্ধ থাকে। সেই সময় তারা হয়তো বা ঘুরতে যায় কোথাও, বা তাদের নিজেদের পছন্দের কাজগুলো করে, কেউ হয়তো বা প্রোগ্রামিং শিখে, কেউ হয়তো বা সামার ক্যাম্পে গিয়ে রিসার্চ করে। সো নিজের কোয়ালিটি গুলোকে ডেভেলপ করার জন্য কিন্তু অনেকে কাজ করে, যেটা বাংলাদেশে কিন্তু খুব একটা হয় না। তো সেক্ষেত্রে আমি বলতে চাই যে এই যে একটা দীর্ঘ সময় বাংলাদেশের শিক্ষার্থীরা পাচ্ছে বা পেয়েছে, ভবিষ্যতে আরো কতদিন পাবে সেটা আমরা বলতে পারছি না। তবে এই সময়টুকুকে আমি চাই যে তারা মানে নিজেকে প্রোডাক্টিভ ওয়েতে কাজে লাগাক, নিজের গুণগুলো বা দক্ষতাগুলো বৃদ্ধি করার জন্য কাজ করে যাক। হয়তোবা সে করতে পারে বিভিন্ন অনলাইন থেকে ফ্রি কোর্স করা যায়, সেগুলো করতে পারে। কেউ চাইলে পেইড কোর্স আছে যেগুলো অনেক ভালো 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 বিশ্ববিদ্যালয়ের কোর্সগুলো, সেগুলো করতে পারে। যেমন আমি রাশিয়াতে পড়াশোনা করছি রকেট কমপ্লেক্সেস এন্ড স্পেস সায়েন্স, কিন্তু একই সাথে আমি কিন্তু এমআইটির অ্যারোস্পেসে অনলাইনে ক্লাস করছি। ঠিক একই সাথে স্পেনের একটা ভালো বিশ্ববিদ্যালয়, সেখান থেকেও কিন্তু আমি অ্যারোস্পেসের উপর ক্লাস করছি। সো একই সাথে কিন্তু আমি 3টা বিশ্ববিদ্যালয়ের টিচারদের কাছ থেকে কিন্তু নলেজ গুলো গেইন করছি। এটা শুধু আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে ডিগ্রির চেয়ে নলেজের প্রাধান্যটা ফিউচারে দেওয়া হবে বেশি। তো সেক্ষেত্রে যে কেউ হয়তোবা তার অনলাইনে ক্লাস করছে কোনো একটা বিশ্ববিদ্যালয়ের বা কোনো একটা স্কুলের, সে কিন্তু চাইলে পারে কিন্তু অন্যান্য বিশ্ববিদ্যালয়ে বা অন্যান্য স্কুলের ক্লাসগুলো করার জন্য। কারণ আমি এখন যেহেতু ফেসবুক সবাই আমরা ব্যবহার করি, ফেসবুকে আমি দেখি যে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষকরা স্বউদ্যোগে কিন্তু ফেসবুকে লাইভে গিয়ে পড়াচ্ছে। এই জিনিসটা খুবই ভালো। তো চাইলে কিন্তু বিভিন্ন জন বিভিন্ন মাধ্যম থেকে মানে নিজেদের জ্ঞানটুকু আহরণ করতে পারে বা নিজেদের দক্ষতা স্কিল গুলো বৃদ্ধি করে ফেলতে পারে। তো আমি সবার কথার সাথে শুধু একটা বিষয়ই অ্যাড করলাম, যেটা হচ্ছে যে এই সময়টুকুকে ঘরে বসে প্রোডাক্টিভ কাজে ব্যবহার করা। তো আমার কাছে মনে হচ্ছে এই সবকিছু মিলিয়ে যদি কেউ এই পরিস্থিতিটুকু মোকাবেলা করে, আমার ধারণা ইনশাল্লাহ সামনে আমরা খুব একটা খারাপ মানে সিচুয়েশন ফেস করতে হবে না আমাদেরকে। আমরা ইনশাল্লাহ সবকিছু কাটিয়ে উঠতে পারবো। অনেক অনেক ধন্যবাদ জোনাক, অনেক সুন্দর করে কথা বলে। আসলে সত্য তাসিফ ভাই যেটা যেটা বলছিলেন, জোনাক আসলে অনেক আগে থেকে এভাবে সুন্দর কথা বলে, আমরা সবসময় শুনি জোনাকের কথা এবং ভালো লেখালেখি করে। আহ, এবং সে আচ্ছা, আপনি সে অনুমতি দিলে আমি জোনাকে একটু প্রশ্ন করতে চাই। আচ্ছা, আচ্ছা, সেটা হচ্ছে যে আমি মাঝে মাঝে বন্ধুদের সাথে আড্ডা দিলে এই বিষয়টা নিয়ে কথা বলি। তো আমি জোনাককেও বলছি যে জোনাক যদি কোনোদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী হয় তাহলে কোন 2টা কাজ সে করবে? প্রথমে কোন 2টা কাজ করবে সে? হ্যাঁ, প্রথমে কোন দুইটা কাজ? কোন বুঝিনি, 2টা বিষয়? আবার প্রশ্নটা কোন দুইটি কাজ আচ্ছা, জোনাক যদি কোনোদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী হয় তাহলে কোন 2টা কাজ সে করবে সবার প্রথমে? আহ, খুব মানে খুব কঠিন একটা প্রশ্ন। তবে আমি দুই ধরনের কাজ করব, মানে ইনস্ট্যান্ট এই মুহূর্তে আমার মাথায় যেটা আসছে সেটাই বলছি। 2 ধরনের কাজ করব, দুই ধরনের। প্রথম, আসলে দুইটার প্রাধান্যই আমার কাছে সমভাবেই, বাট প্রথম বলছি এই কারণে, সেটা হচ্ছে যে আমি হয়তোবা এডুকেশন সিস্টেমটাকে একদম মানে জীবনমুখী করে গড়ে তোলার চেষ্টা করবো, যে এডুকেশন সিস্টেমটা যেন এমন হয় যে শিক্ষার্থীরা শিখে যেন মজা পায়, তারা যেন জয় অফ লার্নিং এই টার্মটা যেন তারা ফিল করতে পারে, যে শেখার যে মজাটুকু। তো বলতে পারি যে শিক্ষা ক্ষেত্রে পরিবর্তন আনার চেষ্টা করবো, এটা হচ্ছে একটা কাজ। আরেকটা কাজ হচ্ছে আমি চাইবো আহ, ঢাকা শহরের জ্যামটাকে কমানোর। তো এই জ্যামটাকে কমানোর জন্য আসলে অনেকগুলো কাজ করতে হবে। তো আমি মোটা দাগে বললাম জ্যাম কমানোর, কারণ জ্যাম কমানোর কথা আসলে আসলে অন্যান্য ঢাকা শহরের অফিসগুলো বিকেন্দ্রীকরণ করা বা অনেক কিছু চলে আসে। তাই আমি বুদ্ধিমান হয়ে বুদ্ধি খাটিয়ে ওই জ্যামের কথাটা বলেছি, যেন জ্যামের কথা বললে ওইটা সলভ করতে গিয়ে অনেকগুলো প্রবলেম সলভ হয়ে যায়। তো এই প্রবলেমটা সলভ করতে গেলে দেখা যাবে যে
আমরা আমাদের অনেক কর্মসময় মানে পেয়ে যাব, যে সময়গুলো আসলেই আমরা যদি অন্য কোনো কিছুতে ব্যয় করতে পারি সেটা হয়তো বা আমাদের দেশের জন্য, সমাজের জন্য, সবকিছুর জন্য অনেক বেশি কল্যাণকর হবে। তাই তাসরিফের কথা আমি বলতে চাই, শিক্ষা নিয়ে কাজ করব, শিক্ষার পরিবর্তন আনার চেষ্টা করব, শিক্ষা ব্যবস্থা আর হচ্ছে দেশের যানজট কমানোর বা সময়টাকে ইউটিলাইজ করার জন্য যা করা যায় সেটুকু করব। অনেক ধন্যবাদ। অনেক সুন্দর উত্তর দিয়েছে এবং সবচেয়ে বড় কথা হলো যে বাংলাদেশের কেউই আসলে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখে না। জোনাক দেখে এটা দেখে আমরা মানে সাহসী হলাম এবং আত্মবিশ্বাসী হলাম যে আমরা দেখতে পারি। হ্যাঁ, তো খুবই সুন্দর চিন্তা। আর ইমরান ভাই নিশ্চয়ই শুনতে পেয়েছেন যে আমাদের তরুণরা আসলে দেশকে কিভাবে নেতৃত্ব দিতে চায়, দেশকে এগিয়ে নিতে চায় কিভাবে, এবং অবশ্যই তাশরিফ ভাইও সেরকম স্বপ্ন দেখে আমার বিশ্বাস। তো সেই স্বপ্ন ইনশাল্লাহ পূরণ হবে কোনো না কোনো ভাবে, সেই প্রত্যাশা, সেই আশাবাদ ব্যক্ত করছি। আর ইমরান ভাই কিছু বলবেন সর্বশেষ? আপাতত আর কিছু বলার নেই, শেষ করতে হবে। ও বলতেছে, আমরা শুনতে পেয়েছি। অনেক ভালো বলেছি। আচ্ছা, তাহলে আমরা শেষ করি আজকের মতো। আহ, আহ, প্রিয় দর্শক, আমাদের সঙ্গে এতক্ষণ আপনারা থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আগামীতেও থাকবেন সে প্রত্যাশা ব্যক্ত করছি। আমাদের সঙ্গে অনেকে ছিলেন, মোহাম্মদ আদিল রাফি ছিলেন, কমেন্ট করেছেন এখানে, জোনাকে প্রশংসা করেছেন ম্যাক্সিমাম যারা সব জোনাকের গিয়ে ফ্যানেরা। জোনাকের ভক্ত। হ্যাঁ, তো সবাইকে অনেক ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে যারা ছিলেন এতক্ষণ। আর অতিথি হিসেবে আজকে আপনারা যারা ছিলেন, তো সাউথ কোরিয়া থেকে ইসলাম ভাই ছিলেন। ইসলাম ভাইয়ের অনেক পরিচয় আছে, তিনি সাউথ কোরিয়াতে অনেক মানব সেবামূলক কার্যক্রম পরিচালনা করেন, বাংলাদেশিদের নিয়ে অনেক কাজ করেন। এবং বাংলাদেশে তার উত্তরাতে তার প্রতিষ্ঠান হচ্ছে আইটি সফটওয়্যার প্রতিষ্ঠানের অফিস আছে। সেখানে প্রায় সময় যখন কর্ম কর্মী নিয়োগ করেন আমাদেরকে জানান, রিসার্চ সোসাইটিকে অনেক সময় জানান তিনি যে এরকম যদি দক্ষ কর্মী থাকে আমাদের এখানে পাঠাতে পারেন। তো আমরা ইমরান ভাইয়ের কাছে আশা করবো যে একটা বিষয় বলে রাখি যে ঢাকা ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি যে এরকম বহুমুখী দক্ষ তরুণ তৈরি করার জন্য কাজ করছে, আহ, একটা ধারে গবেষণার পাশাপাশি, সে বিষয়গুলো অবশ্যই আপনাদের নজরে থাকবে বলে আমি প্রত্যাশা করি ইনশাল্লাহ, ইনশাল্লাহ। ভবিষ্যতে। আর তাসরিফ ভাইকে ধন্যবাদ জানাই, সিঙ্গাপুর থেকে এত সময় ব্যয় করে আমাদের সঙ্গে থাকার জন্য। অবশ্যই জোনাককে ধন্যবাদ জানাই আহ, সময় দেওয়ার জন্য। আজকের এই আলোচনা থেকে আমরা যে বিষয়টি গুরুত্ব হিসেবে নিতে পারি সেটা হচ্ছে, প্রথমত আমাদেরকে ঘরে থাকতে হবে। ঘরে ঘরে থেকে আমাদের স্বাস্থ্য ভালো রাখতে হবে, সুস্থ থাকতে হবে এবং পরিবারকে সুস্থ রাখতে হবে। আর হচ্ছে যে ভবিষ্যতে যদি আমরা নিজেদেরকে আগামী লকডাউন পরবর্তী বা কোভিড-19 পরবর্তী সময়ে চতুর্থ শিল্প বিপ্লবে একজন দক্ষ মানুষ হিসেবে গড়ে তুলতে চাই, তাহলে অবশ্যই ডিগ্রির পাশাপাশি আমাদেরকে বহুমুখী দক্ষতায় অর্জন করতে হবে। এর কোনো বিকল্প নেই, এবং এই দক্ষতার পাশাপাশি অবশ্যই আমাদেরকে একজন মানবিক মানুষ হতে হবে। সেটা সেদিকে আমাদেরকে গুরুত্ব দিতে হবে, কারণ মানবতার বাইরে কোনো কিছুই না। এবং একজন মানবিক মানুষ কখনোই প্রকৃতির উপর নির্যাতন চালাবে না, প্রকৃতির ক্ষতি করবে না। তাই প্রকৃতির আমরা কখনো ক্ষতি করব না। আমরা চাইবো একটি সুন্দর আহ, পরিবেশে পরিবেশ গড়ে উঠুক সারা পৃথিবীতে এবং বাংলাদেশে, এবং একটি সুন্দর পৃথিবী আমরা বিনির্মাণ করতে চাই সবাই মিলে। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। শুভরাত্রি। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের সবাইকে।